তো মুনাফা অংশটুকু শুরু করার পূর্বে আমাদের কিছু বেসিক বিষয়গুলো একটু ধারণা রাখা দরকার। আসলে মুনাফাটা কি? মুনাফা হচ্ছে সুদ। মুনাফা হচ্ছে সুদ, একটু কনসেপ্টটা ক্লিয়ার করবেন। হ্যাঁ, দেখবেন আগে করে। মুনাফা হচ্ছে সুদ। মুনাফা, এই মুনাফাকে আমরা বলে থাকি সুদ, বা আমরা বলে পারি লাভ। হ্যাঁ, এবং এটা কিন্তু আমাদের বাস্তব জীবনে প্রয়োগ হয় অঙ্কগুলো, এই অঙ্কগুলো। হ্যাঁ, আপনারা ব্যাংকে টাকা লেনদেন করেন যখন, তো ব্যাংকে কিন্তু এরকম লেনদেনটা আসে। আর শুধু ব্যাংকে লেনদেন না করলেও দেখবেন যে এখন ক্ষুদ্র ঋণ সংস্থা রয়েছে অনেক। হ্যাঁ, তো ক্ষুদ্র ঋণ সংস্থাও দেখবেন যে প্রায় প্রত্যেকটা মানুষই তার আওতায় চলে এসেছে, কেউ কোনো না কোনো ভাবে এই ক্ষুদ্র ঋণের আওতায় চলে এসেছে। তো এইখানে মুনাফা হচ্ছে আপনার সুদ বা লাভ। তো মুনাফা কত প্রকার স্যার? মুনাফা হচ্ছে দুই প্রকার। একটিকে বলা হচ্ছে সরল মুনাফা, আরেকটিকে বলা হচ্ছে যৌগিক মুনাফা। একটা হচ্ছে সরল মুনাফা, এটা কি যৌগিক মুনাফা। ওকে, আমাদের সচরাচর যে অঙ্কগুলো করি বা সচরাচর আমাদের বাস্তব জীবনে যেটা প্রয়োগ হয়, সরল মুনাফাটাই বেশি প্রয়োগ হয়। যৌগিক মুনাফা আমাদের বাস্তব জীবনে খুব একটা প্রয়োগ হয় না। তবে ওটাও যে হয় না তা কিন্তু না, ওইটাও হয়। হ্যাঁ, তবে খুবই কম হয় সেটা। যৌগিক মুনাফার অপর নাম হচ্ছে, যৌগিক মুনাফার অপর নাম চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফা। এখন এটা অনেকে হচ্ছে যে ত্রাসের মতো, স্যার সরল মুনাফা যেমন তেমন পারলেও যৌগিক মুনাফা একদমই পারি না, একটুও বুঝি না, এরকমটা অনেক কাজ করে। তো আমরা একটু কনসেপ্টটা ধারণা করি যে সরল মুনাফা কি আর যৌগিক মুনাফা কি। আমরা যতই বেসিক কিছু শিখেন না কেন, মূল অংশটুকু এখানে আপনাকে জানতে হবে, সরল মুনাফার কাজটা কি, সরল মুনাফা কিভাবে পাওয়া যায়, আর যৌগিক মুনাফা কিভাবে পাওয়া যায়। দেখেন, আপনি মনে করেন ধরে নেন আপনার কাছে 100 টাকা আছে। তো এই যে 100 টাকা আছে, এটা হচ্ছে আপনার আসল টাকা। আপনার আসল হচ্ছে 100 টাকা। আসল বলতে পারি বা কি বলতে পারি, আমরা মূলধন বলতে পারি। আসল বা কি বলতে পারি, মূলধন, যার ইংরেজিটা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, প্রিন্সিপাল, এটা হচ্ছে যে মূলধন। ঠিক আছে, আসল বা মূলধন, প্রিন্সিপাল। ঠিক আছে, তো মনে করেন আপনার কাছে 100 টাকা আছে। এখন আপনি 100 টাকা কি করবেন? এই 100 টাকা ব্যাংকে জমা রাখবেন। আপনি যদি ব্যাংকে এই 100 টাকা জমা রাখেন, তো ব্যাংক কর্তৃপক্ষ, ব্যাংকে যদি আপনি টাকা জমা রাখেন, এই যে ব্যাংক বিভিন্ন সুদ দেয় না, ঋণ দেয় না ব্যাংক, ঋণ তো দেয়। ব্যাংক থেকে অনেকে লোন নেয়। হ্যাঁ, বা বাংলায় বললে ঋণ নেয়। এই ব্যাংক কর্তৃক, মানে ওই ব্যাংকের এত টাকা যে আপনাকে ঋণ দিচ্ছে, আরেকজনকে ঋণ দিচ্ছে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, বিভিন্ন। আপনি যখন প্রাইভেট কোনো প্রতিষ্ঠান খুলছেন, আপনাকে অনেক মোটা অঙ্কের ঋণ দিচ্ছে, এত টাকা ব্যাংকের। আসলে ব্যাংকে এত টাকা কেন? দেখেন, বাংলাদেশের যত জনগণ রয়েছে, হ্যাঁ, যত জনগণ, সব জনগণ রাখার দরকার নাই। অর্ধেক জনগণ নেন, তার অর্ধেক নেন, তার অর্ধেক নেন। হ্যাঁ, এই জনগণের মধ্যে থেকে যদি সবাই 50,000, 1 লাখ, 10,000, 20,000 করে ব্যাংকে জমা রাখে, তাহলে ব্যাংকে প্রচুর টাকা হবে না? এই যে টাকাটা জমা রাখে, এই জমা রাখা টাকাটাই ব্যাংক আপনাকে লোন দিচ্ছে বা ঋণ দিচ্ছে। হ্যাঁ, বলে না ব্যাংকে টাকা জমান, ব্যাংকে টাকা জমান। ব্যাংক কর্তৃপক্ষ দেখবেন, টিভিতে দেখবেন, নতুন নতুন যে ব্যাংক গুলো হয়, ওই বীমা হয়, তারা বলে যে টাকা জমান, হ্যাঁ আপনার জীবন বীমা করুন, হ্যাঁ আপনার ভবিষ্যৎ জীবন গড়ুন, এরকম কিন্তু অ্যাড দিয়ে থাকে, অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে। তো ফ্যাক্টটা হচ্ছে, আপনি যখন ব্যাংকে টাকা জমা রাখবেন, তখন ওই ব্যাংক কর্তৃপক্ষ ওই টাকাটা আরেকজন ব্যক্তিকে ঋণ দিবে। ঋণ দেওয়ার ফলে তার কাছ থেকে সে একটা লাভ নিবে। ঠিক আছে, তার কাছ থেকে সে কি করবে? লাভ নেবে। আর ওই লাভের কিছু একটা অংশ আপনাকে দিবে। দেখেন, আপনি যখন ব্যাংকে টাকা জমা রাখবেন, ম্যাক্সিমাম বর্তমানে বাংলাদেশে ব্যাংকে টাকা জমা রাখলে আপনাকে সুদ দিবে 4.5% হারে। কিন্তু যখন আপনি টাকা উত্তোলন করবেন, ঋণ নিবেন, তখন আপনাকে লোন পরিশোধ করতে হবে 8.5% হারে। এটা বুঝছেন? অর্থাৎ 100 টাকা আপনি যদি ঋণ নেন, আপনাকে পরিশোধ করতে হবে, মনে করেন যে 108 টাকা 50 পয়সা। কিন্তু আপনি যদি 100 টাকা জমা রাখেন, তাহলে ব্যাংক আপনাকে দিবে কত টাকা? 104 টাকা 50 পয়সা। মাঝখান দিয়ে কি হইলো? 4টা টাকা ব্যাংকের লাভ হয়ে গেল না? এটাই হচ্ছে ব্যাংকের লাভ। এবং এই লাভের টাকা থেকেই ব্যাংকে যত কর্মচারী আছে, হ্যাঁ, একদম আপনার ব্যাংকের পরিচালক থেকে, সহকারী পরিচালক থেকে শুরু করে সিনিয়র অফিসার, অফিসার, হ্যাঁ ক্যাশ অফিসার, বিভিন্ন এমপ্লয়ীদের স্যালারিটা এই লভ্যাংশ থেকে কিন্তু এসে থাকে। তাহলে এখন বলেন,
ব্যাংকের চাকরিটা কি, সম্পূর্ণ বেতনটাই কিন্তু আসে সুদের ওপরে। বুঝছেন, এটা বাস্তব সত্য কথা। কিন্তু যেভাবেই আসে, কিভাবে আসে, ব্যাংকে কি টাকার গাছ লাগাইছে, টাকা আসবো ওখান থেকে, এই কনসেপ্টে আসছে এখান থেকে। এখন একটু খেয়াল করেন, এই যে আপনি 100 টাকা আপনার কাছে আছে বললাম, আপনি এই 100 টাকা কি করলেন, ব্যাংকে জমা রাখলেন। 100 টাকা কি করলেন, ব্যাংকে জমা রাখলেন। 100 টাকা ব্যাংকে জমা রাখার পর মনে করেন এই ব্যাংক কর্তৃপক্ষ এই 100 টাকার উপরে আপনাকে 10% সুদ দেয়। তাহলে ব্যাংক আপনাকে সুদ দিবে কত পার্সেন্ট হারে, 10% হারে। ধরে নেন ব্যাংক আপনাকে সুদ দিবে 10% হারে। তার মানে 100 টাকা জমা রাখলে পাবেন কত টাকা, 110 টাকা। তবে ব্যাংকের এই সুদের একটা সিস্টেম আছে। ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক থেকে টাকা নিলে, ব্যাংক কর্তৃপক্ষ আপনি যখন ঋণ নিবেন, আপনার ওই ঋণের হিসেবটা করবে মাসিক। কিন্তু আপনি যদি টাকা জমা রাখেন, ওই টাকা জমার হিসেবটা করবে বাৎসরিক। অর্থাৎ সকল হিসেবটা বাৎসরিক হয়ে থাকে, অর্থাৎ 1 বছর 2 বছর 3 বছর এরকম হিসেবটা করা হয়ে থাকে। এই জন্য দেখেন আপনারা অনেকে হচ্ছে যে কি বলে এটাকে, টাকা যে জমা রাখেন ব্যাংকে, হ্যাঁ, আমরা ডিপিএস বলে থাকি। হ্যাঁ, ডিপিএস অনেকে অ্যাকাউন্ট খুলে রাখে, ডিপিএস জমা রাখে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যার যতটুকু সামর্থ্য রয়েছে তার উপর ডিপেন্ড করে। এই যে ডিপিএস রাখা হয়, এই ডিপিএস একটা মেয়াদ থাকে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, এরকম বিভিন্ন মেয়াদে ডিপিএস করা হয়ে থাকে। তো বছরে হিসাব করে, মাসিক কিন্তু ডিপিএস হয় না। তো ফ্যাক্ট হচ্ছে, মনে করেন যে 1 বছর পর আপনি কত টাকা পাবেন, তাহলে কমেন্ট করেন দেখি সবাই। আপনি যদি 100 টাকা জমা রাখেন ব্যাংকে, ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে 10% হারে সুদ দিবে, অর্থাৎ 100 টাকায় সুদ দিবে 10 টাকা। তাহলে 1 বছর পর আপনি মোট কত টাকা সুদ পাবেন, মানে সুদ সহ মোট কত টাকা পাবেন, সুদ সহ মোট পাবেন 110 টাকা। ওকে, এই চক্রবৃদ্ধি হারও কিন্তু 1 বছর পর 110 টাকায় পাবেন। প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের কোনো পার্থক্য হয় না, মনে থাকবে এটা। প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের কোনো পার্থক্য হয় না। কিন্তু 1 বছর পর 110 টাকা পাইলেন, আপনি ওই টাকাটা উঠাইলেন না, আপনি আরো 1 বছর রাখলেন। তাহলে এবার 2 বছর পর আপনি কত টাকা পাবেন, তাহলে পরের বছরে আপনি আরো 10% হারে সুদ পাবেন, 100 টাকার উপরে আরো 10 টাকা বেশি পাবেন। তাহলে মোট কত টাকা হবে, মোট হবে 120 টাকা। কিন্তু আপনি যখন চক্রবৃদ্ধি সুদে আসবেন, পার্থক্যটা তখন হয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদে এই যে আপনি 1 বছর পর যে 110 টাকা পাইলেন, আচ্ছা 1 বছর 2 বছর 3 বছরটাও লিখে ফেলি, 3 বছর পর কত টাকা পাবেন সরল সুদে, 3 বছর পর পাবেন 130 টাকা। প্রতি বছর দেখেন 10 টাকা করে বাড়ছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরে কোনো ব্যবধান নাই, তাহলে 110 টাকায় পাইলেন প্রথম বছরে। এই যে 110 টাকা যে পাইলেন চক্রবৃদ্ধি সুদে, এটাকে বলা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মূলধন। কি বলা হবে এটাকে, এটাকে বলা হবে চক্রবৃদ্ধি মূলধন। শুধু মূলধন কিন্তু 100 টাকা, খেয়াল করবেন। আপনাকে যদি বলা হয় শুধু মূলধন বা আসল কত টাকা, তাহলে মূলধন বা আসল হচ্ছে 110 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি মূলধন কত টাকা 1 বছর পর, 110 টাকা। কেন, ওই যে 1 বছর পর আপনি যে টাকাটা পাচ্ছেন, ওই টাকাটাই আপনার মূলধন হিসেবে জমা থাকবে ব্যাংকে। পরের বছরে আপনাকে এই 110 টাকার উপরে 10% সুদ দিতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে। তাহলে এবার 110 টাকার উপরে 10% যখন সুদ দিবে, তখন আপনার ওখানে সুদটা কত, মানে কত টাকা পাবেন মোট, তাহলে 110-এর সাথে যুক্ত হবে টাকা, কত টাকা যুক্ত হবে, এই 110-এর 10% আপনাকে যুক্ত হবে। তাহলে 110 যোগ 110 এর 10%, এর মানে গুণ 10%, মানে 10/100, 0,000,000। তাহলে 110 যোগ হচ্ছে 11, কত টাকা পাইলেন, 121 টাকা পাইলেন। এটা কয় বছর পর পাইছেন, 2 বছর পর পাইছেন 121 টাকা। আর 2 বছর পরে আপনি সরল সুদে পাইছেন কত টাকা, 120 টাকা। কোনটা লাভ, সরল সুদ লাভ নাকি চক্রবৃদ্ধি সুদ লাভ? দেখেন, সরল সুদে 100 টাকা 100 টাকা 2 বছর পরে পাচ্ছেন 120 টাকা, আর চক্রবৃদ্ধি সুদে পাচ্ছেন 121 টাকা। এই যে 121 টাকা যে পাইলেন, এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তখন আবার এটাকে বলা হবে কি, চক্রবৃদ্ধি মূলধন। হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন। এই যে এখানে যে 120 টাকা পাইছেন, তাহলে এখানে আপনার মুনাফাটা কত টাকা হয়েছে বলেন তো, মুনাফা, মুনাফা হয়েছে আপনার 120 টাকা থেকে আপনার হচ্ছে যে আসল বাদ দিবেন, তাহলে কি হবে, আপনার 20 টাকা হবে মুনাফা। আর এই 120-কে বলা হবে কি বলেন তো, এটাকে বলা হবে আপনার সুদ আসল বা মুনাফা আসল। হ্যাঁ, সুদ আসল, সুদ আসল বলা হচ্ছে 120 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদে এই সুদ আসলকেই বলছি আমরা কি বলেন তো,
সুদ আসলের নাম হয়ে গেছে চক্রবৃদ্ধি মূলধন। আর এই যে শুধু মুনাফা বললাম 20 টাকা, এখানে মুনাফা কত টাকা বলেন তো? 21 টাকা। কিন্তু এই মুনাফাকে শুধু মুনাফা বলা হচ্ছে না। কেন? কারণ এই মুনাফা পরিবর্তনশীল, অর্থাৎ এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। কত টাকা? 21 টাকা। সেম কনসেপ্টটাই, কিন্তু সরল মুনাফা মানে সরল সুদে শুধু বলা হচ্ছে তাকে মুনাফা, আর চক্রবৃদ্ধিতে বলা হচ্ছে মানে চক্রবৃদ্ধি মুনাফা। অর্থাৎ যেই মুনাফাটা প্রতিবার পরিবর্তন হবে তাকে বলা হবে চক্রবৃদ্ধি মুনাফা, যেই মূলধনটা প্রতিবার পরিবর্তন হবে তাকে বলা হবে চক্রবৃদ্ধি মূলধন। পরের বছরে গিয়ে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? 121 টাকা হবে মূলধন। এই 121 টাকার উপরে আপনাকে আবারও 10% সুদ দেওয়া হবে। 10% সুদ দিয়ে আপনাকে পাওয়া যাবে 133 দশমিক সামথিং কিছু একটা হবে। নাকি 133 না, 132 পয়েন্ট সামথিং কিছু একটা হবে মনে হয়। দেখি কত টাকা হয় দেখি। এই যে আপনার 121 টাকা না, তাহলে এই 121 টাকা 10% করেন, তাহলে 121-এর সাথে 10% যুক্ত হবে, মানে 121 এর 10% যুক্ত হবে। 10% মানে 10/100, 00, তাহলে 12.1। তাহলে 121 প্লাস 12.1 মানে কত হবে? 133.1 টাকা। এটা তৃতীয় বছর পর পাবেন আপনি। এই যে টাকাটা পাচ্ছেন এটা কত বছর পর পাচ্ছেন? 3 বছর পর পাচ্ছেন। তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে 133.1 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফাটা কি হবে? 33.1 টাকা। 100 টাকা বাদ দিবে, আসল টাকা বাদ দিতে হবে। আসল টাকা বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাবেন। তাহলে এখানে কনসেপ্টটা একটু খেয়াল করেন, কি কি পাচ্ছি আমরা? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান কি পাচ্ছি বলেন তো? চক্রবৃদ্ধি মুনাফা সমান পাচ্ছি আমরা চক্রবৃদ্ধি মূলধন মাইনাস কি পাচ্ছি বলেন তো? চক্রবৃদ্ধি মূলধন থেকে আমার আসল টাকাটা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফা, তাই না? চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ওকে, এই তো পেয়ে গেলাম, এটা আসল। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি। তো এখন আমরা অঙ্ক করব। পরীক্ষায় তো এগুলো জেনে লাভ নাই, পরীক্ষায় যে অঙ্ক আসবে সে অঙ্ক জেনে লাভ আসছে না। এই কনসেপ্টটা একটু খেয়াল করলাম। এবারে আসেন অঙ্কের দিকে আমরা একটু ফোকাস করি। সরল মুনাফার ক্ষেত্রে একটা ফর্মুলা আছে যে আয়, আয় মানে কি? আয় মানে হচ্ছে আমি, আয় মানে আমি, PRN। তো বলবেন স্যার আমি পারি না অঙ্কগুলো, আমি পারি না। তো আই সমান PRN, হ্যাঁ, অনেকে PRN বলে, অনেকে PNR বলে, তো যে যেটা বলে বলুক সেটাই হবে, হ্যাঁ। তো আমি পারি না, আই সমান হচ্ছে PRN। তো এখানে আই ফর হচ্ছে ইন্টারেস্ট, একটু লিখে রাখি, হ্যাঁ। আই ফর কি হবে? আই ফর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের বাংলা কি? বাংলা হচ্ছে সুদ বা মুনাফা। ইন্টারেস্ট হচ্ছে সুদ বা মুনাফা। পি, পি ফর হচ্ছে প্রিন্সিপাল। পি ফর প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কি বলেন তো? প্রিন্সিপালটা হচ্ছে আসল বা মূলধন। আসল বা মূলধন। এই যে আর আছে না, আর কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সুদ বা মুনাফার হার, সুদ বা মুনাফার হার। এবং এন, এন ফর কি? এন ফর নাম্বার অফ এয়ার, নাম্বার অফ এয়ার। এয়ার, নাম্বার অফ এয়ার মানে কি? বছরের সংখ্যা। নাম্বার অফ এয়ার বলতে কি হবে? বছরের সংখ্যা। এখানে কিন্তু কোনো মাসের সংখ্যা বোঝাবে না, কিসের সংখ্যা বোঝাবে? বছরের সংখ্যা বোঝাবে, হ্যাঁ। আপনাকে বছরের সংখ্যাটা নির্দিষ্ট রাখতে হবে, কত বছর এটা নির্দিষ্ট রাখতে হবে। তো আই সমান সমান PNR বা PRN, যে যেটাই বলি না কেন একই ফর্মুলায় চলে আসে, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে আয় হচ্ছে আসল, সরি, আয় হচ্ছে আপনার মুনাফা বা সুদ, পি হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে মুনাফার হার বা সুদের হার, এন হচ্ছে সময়, বা সময়টা হতে হবে অবশ্যই বছরে। সময়টা কিসে হতে হবে? বছরে হতে হবে। তো এই একটা ফর্মুলা দিয়ে মোটামুটি ভাবে সরল মুনাফার প্রায় সমস্ত ম্যাথ করা যায়, প্রায় সমস্ত ম্যাথ, কিন্তু সবগুলো কিন্তু না, প্রায় বলেছি কিন্তু। মানে কিছু কিছু ম্যাথে এটা দিয়ে করা যাবে না। তো কিছু কিছু ম্যাথে কি করব, আর অন্য কোনো ফর্মুলা আমরা প্রয়োগ করবো না, অন্য কোনো ফর্মুলা আমরা শিখবো না। আমাদের লেখাশিটে আছে, অন্যান্য বইতে আছে, শিখবো না, কিন্তু মূল কনসেপ্টটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে যে আয়, তাহলে আমার আসল থাকে আর মুনাফা, আসল আর মুনাফা মিলিয়ে কি হয়? আপনার সুদ আসল হয়। সুদ আর আসল মিলে কি হয়? সুদ আসল হয়। সুদ আসলকে প্রকাশ করা হয়, সুদ আসলের বাংলার ইংরেজিটা হচ্ছে কি? অ্যামাউন্ট, এ দ্বারা প্রকাশ করা হয়। এ হচ্ছে সুদ আসল। সুদ আসল সমান কি? সুদ আসল সমান হচ্ছে যে সুদ যোগ আসল, সুদ আসল। তাহলে এটা হচ্ছে সুদ আসল। কি বলা হচ্ছে এটাকে? এটাকে বলা হচ্ছে সুদ আসল। সুদ আসল সমান কি?
সুদ আসল সমান হচ্ছে সুদ যোগ আসল, এটা হচ্ছে সুদ আসল, এ সমান সমান হচ্ছে আই প্লাস পি। ব্যাস এতটুকুই। আমরা আর এখান থেকে অন্য কোনো ফর্মুলা শিখতে যাব না। অন্য ফর্মুলা না শিখে আমরা একটা অঙ্কের কনসেপ্ট শিখে সেখান থেকে অঙ্ক করা ট্রাই করব। ওকে। তবে আজকের অঙ্কগুলোতে আমি যে আপনাদেরকে এখন মিউট রেখেছি, কেউ কথা বলতে পারছেন না, বাট আজকে কথা বলার সুযোগ দিব। আজকে সবাই কথা বলবেন আজকের ক্লাসের মাধ্যম দিয়ে, যেন আপনাদের এই সরল এবং যৌগিক মুনাফা বা মুনাফা এক কথায় যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমি কথা বলার আপনাদের যথেষ্ট সুযোগ দিব, আপনারা কথা বলবেন। তবে শর্ত একটা, যাদের পাশে ছোট বেবি আছে, কথাবার্তা বলছে বা কান্নাকাটি করছে, অথবা আপনার আশেপাশে যদি কোনো শব্দ হয়ে থাকে, প্লিজ আপনি মিউট রাখবেন, আপনি কথা বলবেন না। ওকে। কারণ শব্দ হলে ক্লাসে একটা হ্যাম্পার হয়, হ্যাঁ, নয়েজ সৃষ্টি হয়। তো যদি শব্দ হয় তাহলে কিন্তু আবার মিউট করে দিব সবাইকে, বুঝছেন? সাবধান। প্রয়োজন ছাড়া কেউ আনমিউট রাখবেন না। আমি যখন প্রশ্ন করব তখন আনমিউট করবেন, করে কথা বলবেন। চলুন আমরা এবার প্রশ্নের দিকে চলে যাই। মুনাফার এই যে লেকচার শিটের প্রথম অংশটুকু দেখেন, কি বলছে? মূলধন বা আসল নির্ণয় করতে বলছে, মূলধন বা আসল নির্ণয়। তো এখানে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, এখানে বিভিন্ন ম্যাথ করে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো যেহেতু করে দেওয়াই আছে, এটা আমি আর করাবো না। হ্যাঁ, তো আমরা যেটা করে দেওয়া নাই সেখান থেকে চলে আসি। নাম্বার 1 যে কোশ্চিনটা রয়েছে, কোশ্চিনটা দেখার চেষ্টা করি। দেখেন কি বলছে, 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা হবে? 120 টাকা। কত টাকার বার্ষিক মুনাফা হবে? 120 টাকা। অঙ্কটা থিমটা বোঝার চেষ্টা করবেন যে অঙ্কে কিভাবে কি বলছে। ওকে, একটু দেখি আমরা। 6% বার্ষিক মুনাফায়, তাহলে এটা কি বলছে? বার্ষিক মুনাফায়। তার মানে এটা কি? মুনাফার হার। মুনাফার হারটা সবসময় প্রকাশ করা হয় কিসে বলেন তো? শতকরায়। তার মানে এটা কার মান? এটা হচ্ছে আপনার আর এর মান 6%। এবারে কত টাকার বলেছে, প্রশ্ন বলেছে কত টাকার, মানে এটা আপনার আসল টাকা বের করছে। পি পি ইকুয়াল হচ্ছে যে হোয়াট, এটা আপনাকে নির্ণয় করতে হবে। বলছে বার্ষিক মুনাফা কত টাকা? বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা খেয়াল করেন, বার্ষিক মুনাফা মানে কি বলেন? বার্ষিক মানে এন এর মান হচ্ছে 1 বছর। বার্ষিক বলতে 1 বছর বোঝায়। হ্যাঁ, বার্ষিক বলতে কয় বছর বোঝাবে? 1 বছর বোঝাবে। মুনাফা 120 টাকা। মুনাফা মানে কার মান? আয়ের মান। আয়ের মান হচ্ছে 120 টাকা। তো এখানে আর এর মান দেওয়া আছে 6%। দেখেন আপনি এখানে 4টা আমার রাশি রয়েছে। আয় সমান সমান কি? পি এন আর। 4টা রাশি, একটা আয়, একটা পি, একটা এন, একটা আর। এই 4টা রাশির মধ্যে অঙ্কে কোনো না কোনো ভাবে আপনাকে 3টা রাশির মান দেওয়া থাকবে। কয়টা রাশির মান দেওয়া থাকবে? 3টা। 3টা রাশির মান দেওয়া থাকবে, আর একটা রাশির মান আপনাকে নির্ণয় করতে বলবে। দেখেন 3টা রাশির মান দেওয়া আছে কিনা। আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে। এবার আপনাকে নির্ণয় করতে বলছে কার মান? পি এর মান। তা আপনি ফর্মুলায় মানগুলো বসিয়ে নির্ণয় করতে পারবেন না তাহলে? তাহলে আয় সমান যদি পি এন আর হয়, তাহলে পি সমান কি হবে বলেন দেখি? এখানে পি সমান কি হবে? পি সমান হবে, এখানে এন আর গুণ আকার আছে, তাহলে ওপারে পার করলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আয় সমান কি হবে? আয় সমান হবে এন আর। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবারে আয়ের মান বসিয়ে দিই, এন এর মান বসিয়ে দিই, আর এর মান বসিয়ে দিই। তো আয়ের মান কত এখানে? আয়ের মান হচ্ছে 120, এখানে লিখলাম। এন এর মান কত এখানে? এন এর মান 1 বছর। এবারে আর এর মান কত? 6%। এই যে 6%, দেখেন খেয়াল করেন, 6% মানে কি? 6/100, তাই না? এই 100টা এরপরে কি হবে? উপরে চলে যাবে। তাহলে 120 গুণন হয়ে যাবে 100, আর ভাগ থাকবে নিচে 6। তাহলে 6 দিয়ে 120 কে ভাগ করলে কত হবে? 20। তাহলে 20 আর 100 গুণ করলে কত হবে? 2000। এই যে রাইট অ্যান্সারটা হচ্ছে 2000। দেখেন তো বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি। দেখেন খেয়াল করেন, শতকরা বার্ষিক, শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়? কত টাকা হার মুনাফায়? তাহলে কি চেয়েছে আপনার? মুনাফার হার চেয়েছে না? কত টাকা হার মুনাফায়? মুনাফার হার আপনাকে চেয়েছে, তার মানে আর এর মান হচ্ছে হোয়াট, এটা আপনাকে নির্ণয় করতে হবে। তো দেখেন 3টা মান দেওয়া আছে কিনা দেখেন। 650 টাকার 6 বছরের মুনাফা হবে 273 টাকার। তাহলে এটা হচ্ছে 650 টাকা পি এর মান, 6 বছরের এন এর মান, মুনাফা আয় এর মান দেওয়া আছে 273 টাকা। তাহলে আর এর মান নির্ণয় করা যাবে না? আমরা সূত্র জানি যে আই ইকুয়াল কি? পি এন আর। তাহলে আর সমান কি হবে? আর সমান হবে আই ডিভাইড বাই পি এন। এখন এই আর শতকরা মানে মুনাফার হার প্রকাশ করতে হয় কিসে? শতকরা প্রকাশ করতে হয়। যেহেতু শতকরা প্রকাশ করতে গেলে কি করতে হয়? ওই সংখ্যাকে 100% দ্বারা গুণ করতে হয়, মনে আছে? যে কোনো সংখ্যাকে শতকরা প্রকাশ করতে গেলে 100% দ্বারা গুণ করতে হয়। এই জন্যই আমরা এখানে
100% দ্বারা গুণ করে ফেললাম। তাহলে মানগুলো বসিয়ে দেন। আয়ের মান কত? আয়ের মান 273 টাকা। পি এর মান কত টাকা? 650 টাকা। এন এর মান 6 টাকা। আর 6 বছর, আর এটা হচ্ছে 100। এই তো, এখন ক্যালকুলেশন করে ফেলেন আপনি। 0 0 কাটাকাটি করলাম। এখানে 3 দুগুণ 6, 3 দিয়ে কাটি, দেখেন 3 নং 27, 1। তো এখানে 13 দিয়ে কাটা যায়, 5 13 65। হ্যাঁ, 13 দিয়ে কাটলে 7 13 91। এই 5 দুগুণ 10, এই 10 কাটা দিলাম, তাহলে থাকলো কত এখানে? 7%। তো অ্যান্সারটা হচ্ছে 7। দেখেন, মনোযোগ দেন। একই হার মুনাফার কোনো আসল 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কোন বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? 7 বছরে যদি দ্বিগুণ হয়, কত বছরে 3 গুণ হবে? তো একই হার মুনাফায়, তাহলে মুনাফার হার পরিবর্তন হবে না, কোনো আসল বলছে। এখন আসলটা কত টাকা এটা কিন্তু বলা হয় নাই, যে কোনো আসল হতে পারে। মনে করেন আপনার আসল হচ্ছে 100 টাকা, ধরে নেন, মনে মনে ভাবেন। হ্যাঁ, কত করবা? আসল যদি 100 টাকা হয়, তাহলে 7 বছর পর মুনাফা আসলে কত গুণ হবে? দ্বিগুণ হবে। তার মানে কত টাকা হবে মুনাফা আসলে, বলেন তো দেখি। আসল 200 যদি টাকা। 100 টাকা হয়, তাহলে 7 বছর পর মুনাফা এবং আসল 200 মিলিয়ে টাকা। মোট কত টাকা হবে? 200 টাকা। 200 টাকা হবে। তাহলে জি স্যার। তাহলে এই যে 7 বছর পর কত টাকা বৃদ্ধি পাবে? 100 টাকা। 100 টাকা বৃদ্ধি পাবে। 100 এখন টাকা বলছে বৃদ্ধি হবে। কোন বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? 3 গুণ হলে কয় টাকা হতে হবে? আরো 100 টাকা বৃদ্ধি পাবে। তাহলে মোট কত 300 টাকা হতে হবে? 300 টাকা হতে হবে 300 টাকা। তাহলে 100 টাকা বৃদ্ধি পাচ্ছে কয় বছর পর? 7 বছরে। 7 বছর পর। তাহলে আবার 100 টাকা বৃদ্ধি পাবে কয় বছর পর? 7 আরো 7 বছরে। আরো 7 বছর পর। তাহলে 3 গুণ হবে কয় বছর পর? 14 14 বছর। বছর। রাইট আনসার হয়ে গেল। এই করে দেওয়া লাগবে, জি না স্যার। বুঝতে স্যার পারছেন? আপনার মতো করে তো পারবো না স্যার, এটা হচ্ছে সংখ্যা পরিবর্তন হলে বা হলে তখন আমরা স্যার আপনার মতো অঙ্কটা পারলে তো কিভাবে করবো? পরীক্ষায় এতদিনে ভালো কিছু হইতো। না, স্যার এই ধরনের অঙ্ক সহজ আছে। আপনার সাথে থাকলে সব পারি। ম্যাথটা করবো কিভাবে স্যার? এটা এইভাবে আসলে অন্যান্য সংখ্যা থাকলে সেভাবে আমরা দেখেন, বলি, কিভাবে দেখেন, করবো? আপনার আসল হচ্ছে 100 টাকা, ধরে নিচ্ছি আসল 100, তার মানে পি এর মান কত বলেন? 100 100। টাকা। মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে মুনাফা যোগ আসল কত গুণ হবে, কত টাকা হবে? 200 টাকা। দ্বিগুণটা তাহলে টাকা। এখানে জি মুনাফা কত টাকা বলেন? 100 টাকা। মুনাফা 100 100 টাকা। টাকা। জি স্যার। মুনাফা 100 টাকা। তাহলে আমরা আসল পেলাম, মুনাফা পেলাম। এটা কয় বছর পর হচ্ছে? এটা 7 বছর। এন এর মান পেলাম। তাহলে আমরা আসল পেলাম, মুনাফা পেলাম, এন এর মান পেলাম। তাহলে পাইলাম নাকি? আর এর মান। আর এর মান। আরের মান। এখন এখানে এই 3টা ক্যালকুলেশন করে আর এর মান পাবো। জি স্যার। তাহলে আর এর মানটা কি হবে? আর সমান কি হবে? একবারে মানটা বসিয়ে দিলাম। হ্যাঁ, আই ডিভাইড বাই কি পি এন, তাই না? ইন্টু হচ্ছে যে 100। তো 100 আয়ের মান হচ্ছে কত টাকা? 100 টাকা। পি এর মান কত টাকা? 100 টাকা। এন এর মান কয় বছর? 7 বছর। গুণন কত? 100। তাহলে 100 100 কাটা যায়, এখন থাকে কত বলেন তো? 100/7%। এটা তো নাকি? জি স্যার। এটা থাকুক, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন বলছে কোন বছরে মুনাফা আসলে কি হবে? 3 3 গুণ। এখন এখানে আপনার মুনাফা কত টাকা হবে বলেন? মুনাফা হবে 200 টাকা। হুম? তো মুনাফা হবে 200 টাকা। এখানে আসল কি পরিবর্তন হবে না? ওটাই থাকবে, আসল ওটাই থাকবে। তাহলে এখানে দেখেন আমার মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে 100/7%। তাহলে এখানে প্রশ্নটা কি বলেছে বলেন দেখি? কোন বছরে, মানে সময়টা চেয়েছে, তাই না? কোন বছরে সময়টা চেয়েছে, এন এর মান বের করতে হবে। তো এন এর মানের সূত্রটা কি হবে? আমরা জানি আই সমান হচ্ছে পি এন আর। তাহলে এন এর মানটা কি হবে? আই ডিভাইড বাই কি হবে? পি আর, তাই না? তো আই এর মান কত এখানে? 200। পি এর মান কত এখানে? 100। আর এর মান কত? 100/7%। 100/7%। পার্সেন্ট মানে কি? 1/100, তাই না? তাহলে এই যে 100 100 কাটলাম। ওকে,
এখন এই যে 2 শূন্য, এই 2 শূন্য কাটলাম, এই 7টা উপরে চলে যাবে কিনা? তাহলে 7 দুগুণ কত হবে? 14। 14। 14 পেয়ে গেলাম। স্যার বিষয়টা সময় ব্যয়বহুল আর অনেক জটিল মনে হচ্ছে। আমি আপনাকে মুখে মুখে করিয়ে দিলাম, এক লাইন না লিখেও। ভালো ওইটাই ঠিক, করিয়ে ওইটাই দিতে ঠিক। বললেন, করিয়ে দিলাম। করতে গেলে তো সময় নষ্ট হবে অনেক। এখন যদি ভাবেন যে স্যার সবগুলো ম্যাথ করে দেন, সবগুলো ম্যাথ করতে হয় না, কিছু কিছু ম্যাথ আছে যা আপনাকে সিস্টেমেটিক্যালি পড়ে বুঝতে হয়, তাছাড়া সময় তো গুলোতে পারবেন না। জি ঠিক স্যার আছে, এন দ্বারা আমরা কি বুঝাইছিলেন? এন কি বলেছিলাম বলেন? আমাকে জিজ্ঞাসা করেন কেন? আপনি বলেন, আমি লিখে দিয়েছিলাম, লিখে নেন কেন? বছরের সংখ্যা। নাম্বার অফ নাম্বার ইয়ার। টাইম। আমি যে লিখে দিলাম, লিখে নেন নাই, এখন আবার আমাকে প্রশ্ন করেন স্যার কি বুঝাইছিলেন নাকি? হ্যাঁ, নাম্বার অফ ইয়ার। আসেন ওই ওই 4 ভাই নাম্বারে তখন চলে আসেন। ঘুমাইছিল স্যার। একটু খেয়াল করেন 4 নাম্বার কোশ্চিনটা। হ্যাঁ দেখেন, বার্ষিক শতকরা 5.5 টাকা হার সুদে 800 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? সুদ আসল চেয়েছে। সুদ আসল মানে কার মান লাগবে বলেন তো? আই প্লাস পি এর মান, এটা হচ্ছে সুদ আসল। তাহলে আপনার পি এর মান দেওয়া আছে কিনা? পি এর মান কত এখানে? 800। এন এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, পি এর মান তো দেওয়াই আছে। এখন লাগবে কার মান? শুধুমাত্র আর এর মান লাগবে। তো আর এর মান, সরি, পি এর, আই এর মান লাগবে, আই এর মান। তো আয়ের সূত্রটা কি? আয় সমান হচ্ছে পি এন আর। পি এর মান কত টাকা? 800 টাকা। এন এর মান কয় বছর? 3 বছর। আর এর মান কত? 5.5 টাকা। 5.50%। আর এই পার্সেন্টকে ভাঙলে কি হয় বলেন দেখি? এটা ভাগ হয় কত? 100। ওকে, এখন দশমিকটাকে উঠিয়ে দিব আমরা। দশমিকটাকে উঠিয়ে দিলে দশমিকের পরে কয়টা ঘর আছে? 2টা ঘর আছে। এটা উঠিয়ে দিলে আরো 2 ঘর হবে শূন্য। ওকে, একেবারে 2টা শূন্য আসলো, ব্যাস হয়ে গেল। এবারে আসেন, এই যে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, এখানকার 1 0 কাটলাম, এখানকার 1 0 কাটলাম। ওকে, এবারে দেখেন 4 দুগুণ 8, 2 দিয়ে কাটছি। 5 দুগুণ 10, 2 দিয়ে কাটলাম। 5 11 কত হবে? 55। তাহলে 11 গুণন 4 গুণন 3 কত হবে? 3 4 12, 12 গুণন 11 গুণ করবেন কত হবে? 132 টাকা। এটা হচ্ছে কার মান বলেন দেখি? আয়ের মান। আয়ের মান। তাহলে আমার বের করতে হবে আই প্লাস পি এর মান। তাহলে আয়ের মান হচ্ছে 132 আর পি এর মান কত? 800 টাকা। তাহলে যোগ করলে কত হবে এখানে? 932 টাকা। ক্লিয়ার? একটা স্ক্রিনশট রাখবেন, যদি অসুবিধা হয় লিখে নিতে বা উঠিয়ে নিতে। হ্যাঁ, কারণ আমি এত টাইম তো দেওয়া যাবে না, অলরেডি আধা ঘন্টা পার হয়ে গিয়েছে। টাইপ 1 শেষ হচ্ছে মাত্র, টাইপ 2 তে চলে যাব আমরা। টাইপ 2 তে আছে সুদাসল নির্ণয়। তো সুদাসল নির্ণয় করতে বলুক আর যা নির্ণয় করতে বলুক না কেন, আমার কোনো আপত্তি নাই। আমার কনসেপ্ট অনুযায়ী আমি অঙ্ক করে ফেলবো। দেখেন কি বলছে এখানে। 1 নাম্বার প্রশ্নটা একটু পড়ে ফেলেন। বার্ষিক শতকরা 12.5% সুদে কত টাকার 4 বছরের সুদ হবে 100 টাকা? কত টাকার বলেছে, মানে কার মান বের করতে হবে আপনাকে? পি এর মান। আপনার আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, পি এর মান বের করতে পারবেন না? এখন যদি মনে করেন স্যার 12.5% আছে, ঝামেলা, এটা ঝামেলা মনে করতে পারলে অঙ্ক তো হবে না আপনার দিয়ে। এই ক্যালকুলেশন গুলো তো আপনাকে করতে হবে স্যার, এটাকে আমার করে দেওয়া লাগবে। স্যার 200 টাকার। তাহলে এইগুলো ম্যাথ কি আর করে দেওয়া লাগবে? এটা বলেন দেখি, আমাকে বলেন যে কাকে করে দিতে হবে। হ্যাঁ, আমি বলি আপনাদেরকে সবাইকে আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা অনেক নয়েজ করতেছেন। তো যাদের কাছে কঠিন লাগবে বা পারবেন না তারা হ্যান্ড রাইজ করবেন। যে অঙ্ক পারবো না কারা, তারা হ্যান্ড রাইজ করবো। কারণ এগুলো অঙ্ক মান দেওয়া আছে সব এখানে। কি ম্যাডাম, সুরিয়া ম্যাডাম, দেখি আপনি হ্যান্ড রাইজ করছেন, আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। জি স্যার। জি বলেন। স্যার আমার একটু কাটাকাটিতে প্রবলেম হয়। কাটাকাটিতে প্রবলেম হলে কাটাকাটি কি এখন শিখাবো আপনাকে? বলেন আপু, এটা নিজেকে আপনাকে প্র্যাকটিস করতে হয় বেশি বেশি করে। এই চাকরির বাজারে এসে কাটাকাটিতে প্রবলেম অনেকেরই হয়। হ্যাঁ, তো কাটাকাটিতে প্রবলেম হলে তো এটা কাটাকাটি শেখানোর তো বয়স না। হতেই পারে প্রবলেম, বাট এটা নিজেকে বেশি বেশি প্র্যাকটিস করে সারতে হবে, বুঝছেন? আসসালামু স্যার। সেলিম রাজা ভাই, স্যার স্যার বলেন। স্যার আমি পরে এসেছি তো এখানে বুঝতে সমস্যা হচ্ছে। দেখেছেন, আসিছেন পরে, পরে এসে জিজ্ঞাসা করেন স্যার পারি না, তাহলে শিখাবো আপনাকে? আর শেখানো যাবে? হ্যাঁ, চুপ করে ক্লাস করেন, পরে জয়েন করছে তাও জরিমানা দেওয়ার দরকার আপনার। ঠিক আছে স্যার। দেন করে দিলে একটু ভালো হয়। শোনেন, এই অঙ্কগুলো আমাকে দিয়ে করিয়ে নেওয়ার অর্থ হচ্ছে
মানে আপনাদেরকে কথা বললে আপনারা রাগ করবেন, মন খারাপ করবেন। আমি করে দিব না তা কিন্তু বলি নাই, হ্যাঁ। কিন্তু এই জি অঙ্কগুলো আমাকে দিয়ে করিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আপনার মানে অজ্ঞতা প্রকাশ পায়, আর কিছুই না। সবগুলো মান দেওয়া আছে, তারপরও যেটা করে দেওয়া লাগে, তাহলে আপনার দিয়ে একটা অঙ্ক হবে না আর জীবনেও। বুঝছেন? অঙ্ক হবে না, কারণ এখানে প্রত্যেকটা মান আমি লিখে দিলাম যে এটা হচ্ছে আর এর মান, এখানে আপনাকে পি এর মান আপনাকে বের করতে হবে, এটা হচ্ছে এন এর মান, আর এটা হচ্ছে আই এর মান। আমি লিখে দেওয়ার পরেও যদি বলেন এটা করে দেন, তাহলে অঙ্ক করতে পারবেন আর আপনার দ্বারা একটা অঙ্ক হবে না কখনো। এরকম ঝাড়ি মারলে তো বলবেন স্যার, মন খারাপ করবেন। হ্যাঁ, এটা করে দেওয়া লাগবে। এখানে আই সমান কি? আই সমান হচ্ছে পি এন আর। তো পি এর মান বের করবেন। এখানে পি এর মান সূত্রটা কি হবে? আই ডিভাইড বাই হবে এন ইন্টু আর। তো আই এর মান কত? এখানে 100 টাকা, 100 বসিয়ে দেন এখানে। তারপরে হচ্ছে পি এর মান, সরি এন এর মান। এন এর মান কত? 4 বছর। পি এর মান 12.5%। 12.5% মানে 12 × 24 কত? 25/2%। এখানে লিখে দিই 25/2%। পার্সেন্ট মানে হচ্ছে 1/100। এই তো হয়ে গেল। এখন এই 2 আর 100 যাবে উপরে, তাহলে এখানে 100 গুণন 2 গুণন 100, আর এখানে থাকবে 4 গুণন 25। তো 4 25 কত হয়? 4 25 হয় 100। 100 কাটা গেল, 100 গুণন 2 কত হবে? 200। 200। আচ্ছা। ঠিক আছে, বলেন। যে সুরিয়া সুরিয়া ম্যাডাম বললেন করে দেওয়ার জন্য, এটা করে দেওয়ার কি আছে আমাকে বলেন। এটা এই সামান্য ক্যালকুলেশন যদি করতে না পারেন, তাহলে অন্য কোনো অঙ্ক পারবেন করতে? এটা তো সিম্পল একটা মানে অঙ্ক এগুলো। আপনার খাতা কলম কই? আপনার খাতা কলম কই? খাতা কলম আমার কাছে আছে। খাতা কলম কাছে আছে? খাতা কলম জি। কাছে কাছে হবে। আপনি কি এক হাত দিয়ে ফোন ধরে আছেন? না স্যার, ফোন এখানে রাখছি। না, ফোন কাঁপাকাঁপি করছে তো ভাবলাম এক হাত দিয়ে ফোন ধরে আছেন কিনা। না। এক হাত দিয়ে ফোন ধরে আছেন, আরেক হাত দিয়ে ক্লাস করছেন, ওটা ক্লাস করা কিন্তু না। হ্যাঁ, ফোনটাকে একটা জায়গায় সেট করে রেখে দিতে হবে। ঠিক আছে, জি আসেন স্যার। নেক্সট প্রশ্নে চলে আসি আমরা। দেখুন, সব এখন ক্লাসে বলতে পারেন স্যার আপনি ক্লাসে আসছেন, ম্যাথ করে দিবেন না কেন? সবগুলো ম্যাথ করে নিতে হয় না। হ্যাঁ, কিছু কিছু ম্যাথ আছে যেটা আপনাদেরকে করতে হয়। 2 নম্বর দেখেন, আসল মুনাফা একত্রে 1250 টাকা। তাহলে এখানে কি আছে? মুনাফা আছে এবং আসল আছে, তার মানে এখানে আই প্লাস পি এর মান হচ্ছে 1250 টাকা। মুনাফা আসলের 4/1 হলে আসল কত টাকা? দেখেন, মুনাফা আসলের 4/1, মানে আসল যদি 4 টাকা হয়, তাহলে মুনাফা হবে কয় টাকা? 1 টাকা। ওকে, তাহলে আসল 4 টাকা হলে মুনাফা কত টাকা হবে? 1 টাকা হবে। তাহলে আসল 4 টাকা আর মুনাফা 1 টাকা, তাহলে মুনাফা আর আসল মোট কয় টাকা হইলো মিলিয়ে? মুনাফা আর আসল মিলিয়ে কয় টাকা হইলো? এখানে 5 টাকা হইলো, তাই না? তাহলে এখানে মুনাফা আসল 5 টাকা। দেখেন একটু লিখি, একটু দেখেন, মুনাফা আসল 5 টাকা হলে, 5 টাকা হলে তাহলে আসল কত টাকা ছিল এখানে বলেন তো? আসল ছিল 4 টাকা। মুনাফা আসল 5 টাকা হলে আসল 4 টাকা না? এখানে মুনাফা আসলের 4/1। তাহলে মুনাফা আসল 5 টাকা হলে আসল 4 টাকা। তাহলে এবার বলেন, মুনাফা আসল 1 টাকা হলে আসল কত টাকা হবে? আসল হবে 5/4 টাকা। তাহলে এবার আপনাকে মুনাফা আসল বলছে 1250 টাকা হলে কত টাকা হবে? 1250 টাকা হলে আসল কত টাকা হবে? তাহলে 4 গুণন 1250 ভাগ হচ্ছে 5। 5 দিয়ে ভাগ করলে 5 × 2 = 10, 5 × 5 = 25, 0 250। 250 গুণন 4 কত হবে? 800, 200 মানে 1000 টাকা হবে। এখানে 1000 টাকা নাই, অ্যান্সার ঘ নাম্বারে আছে। ঘ নাম্বারটা কোন দিকে? ওই ভিতরে আছে, আরো ঘ নাম্বারে আছে। হ্যাঁ, ক খ গ দেখা যাচ্ছে, ঘ দেখা যাচ্ছে না, ওদিকে ভিতরে আছে। 1000 টাকা অ্যান্সার। বোঝা গিয়েছে? এই হচ্ছে 1000 টাকা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখেন, 6.5% সুদে, মানে কার মান? আর এর মান। 1200 টাকায় কার মান? পি এর মান। 3 বছরে কার মান? এন এর মান। তাহলে 6.5% সুদে 1200 টাকা 3 বছরে সুদ আসল কত? সুদ আসল মানে কার মান? আই প্লাস পি এর মান বের করতে হবে। তো আপনার পি এর মান দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে? 1200 টাকা দেওয়া আছে। তাহলে এখন বের করতে হবে কার মান? আই এর মান বের করতে হবে। করে ফেলেন তো, বলেন তো কত টাকা হবে? অ্যান্সারটা বলেন দেখি, আপনারা সবাই করেন দ্রুত।
কে আগে রাইট অ্যান্সার দিতে পারে দেখতে দেখতে চাই, হ্যাঁ কমেন্টে কে আগে অ্যান্সার করতে পারেন। সবাই কমেন্ট করবেন, হ্যাঁ দ্রুত চেষ্টা করেন। কি হবে রাইট অ্যান্সার? এই অঙ্কটা ঋতু দাম অ্যান্সার করেছেন, হ্যাঁ ঋতু দাম। আখি অ্যান্সার করেছেন এসবি ঢালি। এসবি ঢালি ভুল হয়েছে আপনার। স্বপ্না আক্তার অ্যান্সার করেছেন, মরিয়ম আক্তার অ্যান্সার করেছেন, মনিরা আক্তার মন, হাফসা হাসান। ওকে সবাই দ্রুত কমেন্ট করুন, দ্রুত। আচ্ছা, অনেকে রাইট অ্যান্সার করেছেন কিন্তু অনেকে ভুল অ্যান্সারও করেছেন। হ্যাঁ অনেকে যেমন রাইট অ্যান্সার করেছেন, অনেকে ভুল অ্যান্সার করেছেন। আমরা দেখে আসি চলুন। তাহলে কি হবে এখানে দেখেন, আই সমান কি? আই সমান হবে পি এন আর। পি এর মান কত টাকা? 1200 টাকা। 1200 লিখলাম। এন এর মান কত বছর? 3 বছর। আর এর মান 6.5%। 6 দুগুণে 12, একটা 13। 13/2%। পার্সেন্ট মানে হচ্ছে 1/100। এই তো হয়ে গেল। এবার 2 শূন্য 2 শূন্য কাটা। এই 2 দিয়ে 12কে কাটলে হবে কত? 6। এবার দেখেন 3 13 39। 39 আর 6 গুণ করতে হবে। 6 9 54, 3 6 18। 18 আর 5 কত হবে? 18 আর 5 হয় 23। 234 টাকা। তাহলে এই 1200 আর 234 যোগ করে দেন, তাহলে কত হবে এখানে? 1434 টাকা। এই যে আনসার, এটা 1434 টাকা হয়ে গেল। 4 নাম্বার। 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা হবে? কি চেয়েছে? মুনাফা মানে কার মান লাগবে এখানে বলেন তো? আই ইকুয়াল হোয়াট, এর মানটা লাগবে। দেখেন 10% সরল মুনাফায় কার মান দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে। 2000 টাকার পি এর মান দেওয়া আছে। 1 বছর মানে এন এর মান দেওয়া আছে। তো আয় এর মান বের করতে পারবেন না? বলেন কত হবে? আমি করে দিব না, দ্রুত করতে হবে। সবাই জলদি জলদি করুন। ঋতু দাম অ্যান্সার করেছিলেন সবার আগে, এবার দেখি কি অ্যান্সার করতে পারে। মনিরুজ্জামান ইসলাম অ্যান্সার করেছেন সবার আগে। ওকে, তাহলে এটা করে দেওয়া লাগবে বলে আমি মনে করি না। হ্যাঁ সবাই অ্যান্সার পারছেন, 200 টাকা অ্যান্সার। হ্যাঁ এরপরে দেখেন 5 নাম্বারটা কি বলছে? 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? 10,000 টাকার উপরে সুদ কত হবে? তো আপনার এখানে কি চেয়েছে বলেন তো? সুদ চেয়েছে। সুদ মানে কার মান? আয়ের মান চেয়েছে। তো আমরা আয় সমান কি জানি বলেন তো? আয় সমান জানি পি এন আর। পি এর মান কত টাকা? 10,000 টাকা। 10,000 লিখে রাখলাম। এন এর মান কত? এন হচ্ছে কি? নাম্বার অফ ইয়ার, সময়। কিন্তু সময়টা দেওয়া আছে কিসে বলেন তো এখানে? 9 মাসে। তো 9 মাসটা কি বছর হয়? বলেন। 9 মাস কিন্তু বছর না, এটাকে বছরে করতে হবে। আমরা জানি কি 12 মাসে 1 বছর। 12 মাসে যদি 1 বছর হয়, 9 মাসে কত বছর? 9 মাসে হবে 9/12 বছর। মাস দেওয়া থাকলে ওই মাসকে শুধু 12 দ্বারা ভাগ করবে, তাহলে হয়ে যাবে। 6%। 6% মানে কি? 6/100। ব্যাস শেষ। এবার আপনি ক্যালকুলেশন করে ফেলেন, তাহলে কি হবে? 0 0 0 0। 6 দিয়ে 12কে ভাগ করলে হবে 2। 2 দিয়ে 100কে ভাগ করলে হবে 50। 50 গুণন 9, 5 নং কত হয়? 5 নং হয় 45। 450 টাকা। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এবার নাম্বার 3, টাইপ 3 আর কি। টাইপ 3-এ চলুন, টাইপ 3-এ চলে যাই। কি রয়েছে আমাদের টাইপ 3-এ? দেখেন, সরল সুদে কোনো আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? দেখেন সেম টাইপের ম্যাথ কিন্তু একটু আগে করিয়েছি। হ্যাঁ ওই যে বড় হলো, আমি মুখোমুখি করে দিলাম, 2টা পার্ট করতে হলো।
এখানে একটা পার্ট রয়েছে। তাহলে কোনো আসল 12 বছরের সুদ আসলে কয় গুণ হবে? 4 গুণ হবে। তাহলে আসল যদি হয় আপনার 100 টাকা, সুদ আসলে 4 গুণ হলে কত টাকা হবে? 400 টাকা হবে। তাহলে আসল যদি হয় 100, তাহলে সুদ আসল হবে 400। সুদ আসল মানে কার মান? আই প্লাস পি এর মান হচ্ছে সুদ আসল। তাহলে এখানে বলেন তো, আই প্লাস পি এর মান যদি 400 টাকা হয়, তাহলে আই এর মান কত টাকা আছে ওখানে? আপনার মুনাফা কত টাকা বলেন দেখি? এখানে মুনাফা হবে 300 টাকা। আসল বাদ দিলেন, আসল বাদ দিলে পেয়ে যাবেন মুনাফা। তাহলে পি এর মান 100, আয়ের মান 300, এখানে এন এর মান দেওয়া আছে 12 বছর। বলছে সুদের হার কত? সুদের হার মানে কার মান? আর এর মান বের করতে হবে আপনাকে। তো এটা বের করা যাবে না? করে ফেলেন জলদি জলদি। আমি করে দিব না, আপনারা করেন। এই দ্রুত ম্যাথ করেন। সবাই কিন্তু অ্যান্সার দিচ্ছেন না, বুঝছেন? যারা অ্যান্সার দিচ্ছেন না তাদের কপালে কিন্তু দুঃখ আছে, বলে দিলাম। সবাই অ্যান্সার করা ট্রাই করে। আমি হয়তো পড়ছি না সবার নাম। যা আব্দুর রহমান অ্যান্সার করেছেন, স্যামসাং এস এম অ্যান্সার করেছেন। সবাই দ্রুত কমেন্ট করবেন, হ্যাঁ? চেষ্টা করেন, দ্রুত ম্যাথ করার ট্রাই করেন। তাহলে এখানে আর এর সূত্রটা কি হয়? আই ডিভাইড বাই হচ্ছে পি এন ইন্টু কি হয়? ইন্টু হয় 100%। আই এর মান 300, পি এর মান 100, এন এর মান 12 আর 100%। তাহলে 100,000,000। এবার 12 দিয়ে 300 কে কাটবো। তাহলে 12 দুগুণ হয় 24, থাকে কত? 6 আর 0 60, 5 12 60, কত হবে? 25%। এটা হচ্ছে অ্যান্সার, 25%। দেখ, অনেক ছোট হয়ে গেছে লেখাটা, একটু খেয়াল করেন, হ্যাঁ? কারণ হচ্ছে যে অনেক বড় ওদিকে লেখা তো, এই জন্য। নাজিম, নাজিম একজন ব্যক্তি 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল। এই ঋণ নেওয়ার পরে মোট 155 টাকা কি করলো? সুদ দিল। মনে করেন 2 বছরের জন্য একজনের কাছ থেকে 300 টাকা ঋণ নিয়েছে, আর 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিয়েছে। এই দুইটা ঋণেই তাকে তো কিছু সুদ দিতে হবে। তো এই মোট সুদ হইছে 155 টাকা। উভয় ক্ষেত্রে সুদের হার সমান, ওদিকে সমান লেখা আছে। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল? সুদের হার আপনাকে বের করতে হবে। এখানে সুদের হার কি জানা আছে আপনার? জানা নাই। এখানে সুদের হার কি জানা আছে? এখানেও জানা নাই। কিন্তু দুইটাই সুদের হার কি হবে? সমান হবে। তাহলে সুদের হার কত হবে এটা বের করতে হবে। এখন দেখেন, 2 বছরের জন্য 300 টাকা সে লোন নিয়েছে। তাহলে এখানে কত টাকা মুনাফা পাবে বলেন দেখি? এখানে লিখি, আয় সমান কি হবে? পি এন আর। তাহলে পি কত টাকা? এখানে 300 টাকা নিয়েছে। কয় বছরের জন্য নিয়েছে সে? 2 বছরের জন্য নিয়েছে। এখন হচ্ছে আর এর মান। আর এর মান কি জানা আছে আমার? জানা নাই। তাহলে আর এর মান যেহেতু জানা নেই, তাই আর এর মানের পরিবর্তে আমরা আরই লিখে দিব। ওটার মান বসাইতে পারবো না। পারবো বসাইতে? পারবো না, রেখে দিই। তাহলে মোট হইলো কত টাকা বলেন তো? 300 আর 2 কত হবে? 600। আর এই দেখেন, এটা কি পেলাম? এটা পেলাম সুদ। আবার এখানে 5 বছরের জন্য 500 টাকা। তাহলে এখানে কি হবে বলেন দেখি? তাহলে এখানেও হচ্ছে আয় সমান কি? পি এন আর। তাহলে এখানে 500 টাকা নেবেন কয় বছরের জন্য? 5 বছরের জন্য। সুদের হার জানা নাই, তাই আরই রেখে দিলাম। মান আমরা এখানে পরিবর্তন করলাম না, মান বসাইলাম না, কারণ আমরা জানি না তো বসাবোটা কি। তাহলে এখানে কত হবে বলেন? 2500। আর এটা হচ্ছে আপনার কি? মুনাফা। এটা কি বলেন তো? 600। আর এটাও মুনাফা। তাহলে এই মুনাফা আর এই মুনাফা, দুই মুনাফা একত্রে কত টাকা হবে? 155 টাকা হবে, তাই না? তাহলে শর্ত মতে কি হবে? এই দুইটার যোগফল হবে 155 টাকার সমান।
তাহলে 600 আর 2500 যোগ করলে কত হয়? 600 আর 2500 যোগ করলে হয় 3100। তাহলে 3100 আর সমান হবে কত? 155। তাহলে আর এর মানটা কত হবে? আর এর মান হবে 155 ভাগ 3100। এখন আর এর মান কিসে প্রকাশ করতে হয়? আর এর মান প্রকাশ করতে হয় শতকরায়, তাই 100% দ্বারা কি হবে? গুণ হবে। এবারে আসেন, এই যে ডাবল জিরো, এই যে ডাবল জিরো কাটা গেল, 31 দিয়ে 155-কে ভাগ করতে হবে। তাহলে কি হবে? 5 বার যায়, 5 একে 5, 3 5 15, 155, 5%। এই যে আমার উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল? 5% ছিল। দেখেন তো স্যার এবং ম্যাডাম গণেরা, আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকিলে বলিতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, এখানে আমি ওই যে বুঝতে পারতেছি না যে কখন পার্সেন্টটা যোগ করব। আর এর ক্ষেত্রে বুঝতে পারছি, কিন্তু আই হইলে সেটা করতে হবে মানে 1/100টা কখন গুণ করব? যখন রেট বের করতে বলবো, মানে সুদের হার বের করতে বলবো, শুধু তখন? হুম। তাহলে স্যার একটু আগে আগের একটা অঙ্কের মধ্যে আয় বের করার সময় আবার ওখানে লিখলাম যে 1/100। দেখুন ওখানে 1/100 আর এখানে 100। আপনি হয়তো শতকরা ক্লাসটা করেন না, এই জন্য বোর্ড ধরতে পারছেন না। শতকরা ক্লাসে কখন 100 গুণ করতে হবে আর কখন 100 দ্বারা ভাগ করতে হবে এটা ক্লিয়ার করেছি। শতকরা ক্লাসটা একবার করে নেবেন আপনি। শতকরা ক্লাস করেছেন? স্যার দুইটা ক্লাস মিস গেছে আমার। দেখছেন, ওই ক্লাস মিস দিয়ে এসে এই ক্লাসে প্রশ্ন করা শুরু করছেন। হ্যাঁ, এই টাইমটা ভালো স্যার, ওই সময় বেশি ঘুম আসে, বিকেলে ক্লাস করতে পারি না। প্রত্যেকটা ক্লাস করার পূর্বে আগের ক্লাসগুলো করে রাখা উচিত। হ্যাঁ, আগের ক্লাসগুলোতে দেখা যাচ্ছে টুকিটাকি কোনো কথাবার্তা বললাম, সেই কথাবার্তাগুলো অনেক সময় কাজে লেগে যায় না, পরের ক্লাসগুলোতে কাজে লেগে যায়। হ্যাঁ, দেখেন বার্ষিক 3.5 না, বার্ষিক 3.3% হার সুদে 1350 টাকা কত বছরে সুদ আসলে 1620 টাকা হবে? খেয়াল করবেন, 1350 টাকা এটা আপনার কি বলেন তো? আসল। এটা আপনার কি? সুদের হার। কত বছর চেয়েছে এন এর মান আপনাকে নির্ণয় করতে হবে। সুদ আসলে হবে 1620 টাকা। তাহলে সুদ আসল বলতে কি বোঝায় বলেন তো? সুদ যোগ আসল সমান হবে সুদ আসল। তাহলে এখানে আসল কত ছিল? 1350। তাহলে সুদ কত হবে বলেন দেখি? তাহলে সুদ আসল থেকে আপনি যদি আসলটা বাদ দিয়ে দেন তাহলে আপনি সুদ পাবেন না। তাহলে 270 দুই 270 টাকা হচ্ছে আপনার কি? সুদ আসল। সুদ। এই সুদ আসল না, এটা সুদ। তাহলে সুদ। আপনার আর এর মান থাকলো, পি এর মান থাকলো, আই এর মান থাকলো, এন এর মান কি আর করে দেওয়া লাগবে? না বের স্যার। করা যাবে না। জি। বলেন কত হবে, করে ফেলেন, দ্রুত করেন, 270 জলদি জলদি করে ফেলুন, জলদি জলদি করে ফেলুন। আব্দুর রহমান ভাই কমেন্ট করে দিয়েছেন সবার আগে। এই ডি লিখছেন কেন? ডি কি দেখা যাচ্ছে? হ্যাঁ, 5 বছর, 8 বছর, 7 বছর আর কি 6 বছর। ডি তে 6 বছর আছে, এই জন্য ডি নাকি না দেখাই? ঠিক আছে, এবারে আসেন আমরা চলে যাই যৌগিক মুনাফায়। সরল মুনাফা অনেক করলাম, তো যৌগিক মুনাফায় চলে আসি। হ্যাঁ, যৌগিক মুনাফা একটু আলোচনা করেছিলাম ওপরের দিকে, যে এখানে একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, সেটা কি বলেন তো? যে যৌগিক মুনাফা মানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান কি হবে? চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল। এখন বলেন স্যার, সরল মুনাফা যেমন তেমন পারি, এই যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফায় আসলে মাথা উল্টা পাল্টা হয়ে যায়, তাই নাকি? আচ্ছা, তো অনেকের কাছেই এই যৌগিক মুনাফাটাকে কঠিন লাগে। আমরা একটু যৌগিক মুনাফাটাকে দেখার চেষ্টা করি। যৌগিক মুনাফায় ফর্মুলা রয়েছে। যৌগিক মুনাফা, হ্যাঁ, ইংলিশটা হচ্ছে সাইক্লিক ইন্টারেস্ট। যৌগিক মুনাফা, সাইক্লিক ইন্টারেস্ট। যেহেতু সাইক্লিক ইন্টারেস্ট, এই জন্য এটা মানে সাইক্লিক প্রিন্সিপাল সি, যৌগিক মূলধন, এই সি দ্বারা প্রকাশ করা হয় কি? চক্রবৃদ্ধি মূলধন। সি কে বলা হচ্ছে কি? চক্রবৃদ্ধি মূলধন।
এটাই শুধু যুক্ত, মানে এটাই নতুন করে চলকে আসবে, বাকি সবকিছু আগের মতো। এই সি এর সূত্র রয়েছে, সি এর সূত্রটা কি? সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা। সি এর মানটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু না। চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা কি লিখে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? চক্রবৃদ্ধি মুনাফা, তো চক্রবৃদ্ধি মুনাফা সমান কি হবে বলেন? চক্রবৃদ্ধির মূলধন মাইনাস আসল। চক্রবৃদ্ধি মূলধন থেকে আপনাকে কি করতে হবে? আসলটা আসল বাদ বের দিতে হবে। করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা যদি আমার আই হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কি হবে? সি, আর আসল কি হবে? পি। চক্রবৃদ্ধি মুনাফা আই সমান সি মাইনাস পি হবে। আর সিটা কি? সিটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। সি সমান কি? সূত্রটা কি মুখস্থ করে ফেলি। সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে পি হচ্ছে আপনার আসল প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বা বছরের সংখ্যা। ঠিক আছে, আর কিছু লাগে না, এই দুটো, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, তাহলে চলুন আমরা ম্যাথ গুলো করে ফেলি। এখানে বেশ কিছু টেকনিক বা বেশ কিছু ট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, আমি এসব কিছু দেখাবো না, আমি সরাসরি ম্যাথ করে ফেলবো। প্রথম প্রশ্নটা দেখেন কি বলেছে, যে বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? কার মান চেয়েছে বলেন তো? চক্রবৃদ্ধি মূলধন মানে কার মান বের করব? এর কার মান? সি এর মান বের করবো আমরা, তাই না? সি সমান হোয়াট, এটা আমাকে বের করতে হবে। সি এর সূত্রটা আমরা কি জানি? সি সমান কি বলে? চক্রবৃদ্ধির মূলধন। পি পাওয়ার এন। তো আমার পি এর মান কি দেওয়া আছে? 800। 1 প্লাস আর, আর এর মান কি দেওয়া আছে? 10। এন এর মান কি দেওয়া আছে? তাহলে আর কি করে দেওয়া লাগবে? এখন এই ক্যালকুলেশন গুলো যদি করতে না পারেন তাহলে বিপদ আছে আপনার কপালে, বুঝছেন? তারা করতে পারবেন না ক্যালকুলেশন, কপালে বিপদ আছে। ক্যালকুলেশন করে দেওয়ার জন্য কোনো কোচিং করে দিবে না কিন্তু। এমন বলতে পারেন, স্যার আপনি ক্লাসে আইছেন, আপনি কেন করে দিবেন না? আপনার করে দেওয়াই লাগবে। আমি যতক্ষণ করে দিব ততক্ষণই পারবেন। নতুন করে যখন কোনো প্রশ্ন আসবে এটা কিন্তু আর পারবেন না। এই জন্য ক্যালকুলেশন গুলো নিজ দায়িত্বে করে নেবেন। কার যেন পাশে ওয়াজ মাহফিল হইতেছে, আপনার দরকার নাই তো আমাদেরকে ওয়াজ মাহফিল শোনানো, মিউট করে রাখেন এত কষ্ট করিয়া। আচ্ছা আচ্ছা, এই যে ক্যালকুলেশনটা আমার করে দেওয়া লাগবে এটা? না স্যার। না তো স্যার। আমি আর করে দিলাম না তাহলে। হ্যাঁ, আজকের অঙ্কগুলো খুব সহজ স্যার। খুব সহজ সহজ কারণ বলেন স্যার আপনি খালি সহজ সহজ ম্যাথ করাচ্ছেন। কারণ হচ্ছে প্রথম যে স্যার সূত্রগুলা দিচ্ছেন ওই সূত্রগুলা যদি কেউ আয়ত্ত রাখে একদম সহজ হবে স্যার। এখন আসেন, এটা কয় লাইন হয়েছে এই প্রশ্নটার অ্যান্সার? আমরা এই সূত্রে মানটা বসাই। হ্যাঁ, পি এর মান হচ্ছে 800, 1 প্লাস আর এর মান কত পার্সেন্ট ছিল এখানে? 10% ছিল। এই যে ভাই বা আপু, কার পাশে ওয়াজ মাহফিল হইতেছে একটু মিউট রাখেন না কেন? আপনি কি জানেন না যে আপনার আশেপাশে ওয়াজ মাহফিল হইতেছে? আপনি মিউট রাখেন, শব্দ আসতেছে, বললাম তো। বোঝে না স্যার। আর এন এর মান কত এখানে? এন এর মান হচ্ছে 2 বছর, এই যে এন এর মান হচ্ছে 2 বছর। এখানে অনেকে কাটাকাটি করেন, করলে করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি এখানে কাটাকাটি করি না। দেখেন, লসাগু করবো আমরা, এখানে 100 হবে, তাহলে এখানে হবে 100 যোগ 10, পাওয়ার হবে কত? 2, তাহলে 800 কত হবে এখানে? 110 ভাগ 100। অনেকে এখানেও কাটাকাটি করেন, আমি এখানেও কাটাকাটি করি না। এবার আসেন 800, 110 ভাগ 100 কতবার আছে এখানে? 2 বার। তাহলে 110 ভাগ 100 গুণন
110 ভাগ 100। এইবারে আমি কাটাকাটি করব, এখানে বড় কাটাকাটি করব, হ্যাঁ, ছোট কাটাকাটি করব না। এবার আমরা এখানে ক্যালকুলেশনটা করে ফেলি, চলুন। 1 0 1 0 1 0 1 0, ক্লিয়ার? এই যে 1 0, এই যে 1 0, এই যে আরেক 0, এই যে আরেক 0, এই যে কি কি আছে? 11 11 11 11 হয় 121, 121 গুণন 8, 8 একে 8, 8 দুগুণ 16, 8 একে 8 রেখে 9, 968 টাকা। তাহলে অ্যান্সারটা হচ্ছে 968 টাকা। এই যে 968, পারা যাবে? জি স্যার। তাহলে কয় লাইন করলাম মোট? সূত্র লিখছি 1 লাইন, তাই না? 1 লাইন সূত্র লেখা আছে, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন। টাকা পরীক্ষার হলে এই প্রশ্নটা করতে কতক্ষণ সময় লাগবে? স্যার 1 এবারে মিনিট লাগবে না। আপনার আইডিয়া, যার যেরকম সময় লাগতে পারে আইডিয়া করে বলবেন। স্যার 1 মিনিট লাগবে। পারলে 30 সেকেন্ড লাগবে। পারলে আপনার 30 মতো সেকেন্ড লাগবে, না পারলে না পারলে তো 2 ঘন্টায়। দাও না। আচ্ছা, এই অঙ্কগুলো 6 লাইন লাগে। তো আমরা মনে করেন যে একটু খেয়াল করব, আমাদের যে চক্রবৃদ্ধি, হ্যাঁ, অঙ্কগুলো আমরা খুবই অল্প সময়ে করে ফেলতে পারি। এই অঙ্কগুলো আমরা 1 লাইনে করে ফেলবো, বুঝছেন? স্যার একটু চোরাই বুদ্ধি শিখিয়ে দেন। এই অঙ্কগুলো আমরা 1 লাইনে করে ফেলতে পারি, হ্যাঁ। তো সেটা একটু দেখার সবার চেষ্টা করি, হ্যাঁ? 1 লাইনে 20। এক লাইনের পদ্ধতিটা দেখাই দেন। ওকে, মনোযোগ দেন সবাই একটু, হ্যাঁ। তো এগুলো আমরা খুবই অল্প সময়ে কিভাবে করতে পারি 1 লাইনের মাধ্যমে, বলছি 1 লাইনে করব। এখন একটু আমার সঙ্গে আমরা হচ্ছে যে মানে আমার যে প্রশ্নগুলো করব সেগুলো অ্যান্সার দিবেন। বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক 10% মুনাফায় কথাটির অর্থটা কি? ব্যাংকে যদি আপনি 100 টাকা জমা রাখেন, ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে সুদ দিবে কত টাকা? 10 টাকা। 10 টাকা। 10 টাকা যদি সুদ দেয়, আপনি 1 বছর শেষে মোট কত টাকা পাবেন? 110 টাকা। 110 টাকা পাচ্ছেন। কত টাকার মধ্যে 110 টাকা পাচ্ছেন? 100 টাকা। 100 টাকার মধ্যে আপনি 110 টাকা পাচ্ছেন। তার মানে কি? এই যে 100 টাকার মধ্যে পাচ্ছেন 110 টাকা, তাই না? এরকম না? জি। পরীক্ষায় হয়তো 100-র মধ্যে কখনো 110 পাবেন না, কিন্তু ব্যাংকে 100 টাকা রাখলে 110 টাকা পাবেন। জি স্যার। জি। ওকে, এবার রাখছেন কয় টাকা? 800 টাকা। 800 টাকা। এই যে চক্রবৃদ্ধি মূলধন বের করবো, হ্যাঁ। রাখছেন কত টাকা? 800 টাকা। ওকে, এখন পাচ্ছেন কত টাকা হারে? 10%। 10% মানে কত? ওই যে লাভ, 10% লাভে বলছিলাম না, পড়াইছিলাম না, লাভ ক্ষতি। 110%, 110% মানে কি? 110 ভাগ 100। এখন এটা কয় বছর পাবেন বলেন তো? 2 বছর। 2 বছর পাবেন, তাই 2 বার লিখবেন। যত বছর থাকবে তত বার। ব্যাস। দেখেন তো, এই লাইনটাই আমার আগের অঙ্কের লাস্ট লাইন। জি স্যার। 1 লাইনে তখন ক্যালকুলেশন কি পারা যাবে? জি স্যার। ইনশাআল্লাহ। আর তো কিছু নাই। ইনশাআল্লাহ। আমার পানি তৌফিকে। জি, পানি খাওয়ার মতো সহজ হয়েছে। তার হচ্ছে 3 বছর 3 বছর 3 বার করতে হবে, 2 বছর থাকলে 2 বার করতে হবে, বুঝেছি। ওকে, আসেন পরবর্তী অঙ্কগুলো দেখে আসি। 2 নাম্বারটা দেখেন। 7% হার সুদে 1000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এটা কি চেয়েছে বলেন তো? সুদ। নাকি মূলধন চাইছে? না। সুদ, সুদ চেয়েছে। তো সুদের সূত্রটা কি বলেন তো? আয় সমান কি হবে? চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিতে হবে কিনা? জি স্যার। তাহলে জি স্যার। আসল টাকা তো আপনার জানা আছে, কিন্তু চক্রবৃদ্ধি মূলধনটা কি জানা আছে? জি। আগে চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেলবো, তাই তো? তাহলে চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেলি, সি সমান কি হবে? কত টাকা বলেন তো? 1000 টাকা। লিখে ফেললাম। কত পার্সেন্ট হারে সুদ দিবে? 7%। 7% মানে কত হবে বলেন তো? 160। 7 ভাগ 160 100। কয় বছর দিবে এটা? 3 বছর। 3 বার লিখে দিবেন। 107 ভাগ 100 গুণন 107 ভাগ 100। ব্যাস, চক্রবৃদ্ধি মূলধন পেয়ে যাব। এখন তো ক্যালকুলেশন করতে হবে। দেখতে পাচ্ছেন যে আপনার অপশন গুলো কিসে আছে বলেন তো? দশমিকে আছে, তাই না? তার মানে দশমিকে আসবে মানে একটু ঝামেলা হবে ভাগে, তাই না? আচ্ছা, যাই হোক,
এই যে 1 0 1 0 1 0 1 0, এখান থেকে আরেকটা শূন্য, এখান থেকে আরেকটা শূন্য কাটলাম। এবার 107 গুণন 107 গুণন 107, 107 কতবার গুণ করতে হবে? 3 বার। 3 বার। গুণ করবেন 107 গুণন 107 গুণন 107, ভাগ করতে হবে কি দ্বারা? 100 আর 10 গুণ করলে কত হবে? 1000। এই ক্যালকুলেশনটা করতে হবে। এখন 107 3 বার গুণ করলে কত হবে? একসাথে তোমার 107 3 বার গুণ করো। 321 স্যার। কত? 321 হয়? 107 স্যার 3 বার 1225.043 1225.004। 43 আপনি হচ্ছে 1000 দিয়ে ভাগও করে ফেলাইছেন। কত বলছেন? 1225 দশমিক 0 .043 3 স্যার শূন্যের আগে ওকে। দশমিক। না না, এটাই হবে। এই 3টা গুণ করলে এটা পাওয়া যাবে। হ্যাঁ, একে ভাগ করব কি দ্বারা? 1000 দ্বারা। তো 3টা শূন্য আছে, তাই 3 ঘর পূর্বে দিব দশমিক। হ্যাঁ, তাহলে 1225 দশমিক হবে কত? 0 4 3 আর লিখলাম না, দুইটা ঘর লিখলেই হবে। এখন এটা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মূলধন। হ্যাঁ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি কি? মূলধন। বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে কি বাদ দিতে হবে? স্যার 225 দশমিক তাহলে আসল আসল বাদ দিতে হবে। 1000 টাকা বাদ দেন। 1225 থেকে 1000 বাদ দিলে কত থাকবে? 225 থাকবে না? জি স্যার। 225.04। 225.04 এই যে হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার হচ্ছে চক্রবৃদ্ধি সুদে সর্বদাই মানে ক্যালকুলেশন গুলো বড় হয় কিন্তু। হ্যাঁ, এটুকু সময় দিতে হবে ওখানে। যে কোনো ম্যাথ করতে যান, ক্যালকুলেশন বড় লাগবে এখানে। দেখেন, জামিল সাহেব 10% মুনাফায় 3000 টাকা ব্যাংকে জমা রাখলেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? কি চেয়েছে বলেন তো? চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে। চক্রবৃদ্ধি মূলধন C1 কি হবে? কত টাকা জমা রাখছেন? 3000 টাকা সে জমা রেখেছে। 10% মুনাফা, 10% মুনাফা কি হবে? 110 ভাগ কত বলেন? 100। কয় বছর বলেছে বলেন তো? 1 বছর। 1 বছর। তাহলে একবারই লিখবো, শেষ তো। হ্যাঁ, জি। তাহলে কাটাকাটি করেন, 0 0 0 0। তো 300 আর 11 গুণ করলে কত হয়? 3300 নাকি? বন্ধ করতে 3300 টাকা। তো তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে বলেন? 3300 টাকা। 3300 টাকা। এটাই হবে রাইট অ্যান্সার। 3100 3200 3400 500 আর ওই যে ঘর নাম্বারে 3300 মিলছে। তো এখন জি স্যার। তাহলে 4 নাম্বারটা পারা যাবে। 10% হার মুনাফায় 200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি? জি স্যার পারা যাবে। তাহলে কি হবে এখানে বলেন দেখি? C সমান কত হবে? 200 টাকা। কত পার্সেন্ট হার? 10%। 10% মানে কত? 110 ভাগ 100। কয় বছর এটা? 2 বছর। মানে কয়বার লিখবো? 2 বার লিখবো। কাজ শেষ। কাটাকাটি করেন, 0 0 0 0, এই 0 এই 0 এই 0 এই 0। 11 গুণন 11 কত হয়? 121। 121 গুণন 2 কত হবে? 242 টাকা। অ্যান্সার ভুল আছে স্যার। নিচে এখানে হয়তো 2000 হবে মনে হয়। 2220 টাকা হবে। জি জি এই যে এখানে ঠিকই আছে, ঠিকই আছে, না ঠিকই আছে। এই ঠিকই যে আছে স্যার, ওইটাই হবে স্যার। এই যে এখানে লিখে দেওয়া আছে 242। হ্যাঁ, জি। তো তাহলে আমাদের এই যে এক লাইনে যেটা আমি করাইলাম, পারা যাবে? এটা বুঝতে পারছি। জি স্যার। চক্রবৃদ্ধি মূলধন পারা যাবে, এরপর থেকে আর ভুল হবে? জি না। কিন্তু স্যার এই যে এরকম অঙ্ক আসলে কি হবে? আপনি আছেন। তাই না? বলেন দেখি। বার্ষিক 8% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে 1000 টাকার 1 বছরের সুদ কত হবে? এবার বিপদ না? স্যার বিপদ না, 2 দিয়ে ভাগ দিলে হবে লাস্টে, তাই না? যেহেতু 6 মাসিক। এখন দেখেন, খেয়াল করি, এবার এখানে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট বলেন তো? 8%। 8%। দেখেন, বার্ষিক বলতে কি 1 বছরে সুদ দেয় কয় টাকা বলেন তো? 8 টাকা। আর এখানে বলছে কত? ষান্মাসিক, মানে প্রতি 6 মাসে। এই যে এখানে লেখা আছে প্রতি 6 মাসে, পরীক্ষার হলে কিন্তু এখানে লেখা থাকবে না প্রতি 6 মাসে। হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য এটা প্রশ্নে দেওয়া হয়েছে, বাট পরীক্ষার প্রশ্নে কি এরকম দেওয়া থাকবে? তাহলে ষান্মাসিক মানে প্রতি 6 মাস বোঝায়। এখন খেয়াল করেন, আপনার বছরে সুদ দিবে 8 টাকা, তাহলে 6 মাসে কি 8 টাকা সুদ দিবে? না 4 টাকা। 6 মাসে কয় টাকা সুদ দিবে?
4 টাকা, 8% হবে না, তাহলে কয় পার্সেন্ট হবে? 4%। 4%। এখন 1 বছরের সুদ আপনাকে নির্ণয় করতে বলছে, হ্যাঁ খেয়াল করবেন। আপনাকে 4% হার সুদে কি 1 বছরের সুদ দিবে নাকি 6 মাসের সুদ দিবে? 6 মাস। 6 মাস, 6 মাসে। তাহলে 1 বছরে 6 মাস কতবার আসবে? 2 বার আসবে। 2 বার আসবে স্যার। 1 বছর হবে না, এখানে হবে কি 2 বছর। মানে 7 মাসে যদি 1 বছর হয় তাহলে 12 মাসে কয় বছর হবে? 2 বছর হবে না? 2 বছর হবে। এই জন্য 2। ক্লিয়ার? এবারে জি স্যার। আমরা আগের মতো করে ফেলবো। আমরা C1 কি পাবো? কত টাকা জমা রাখছি? 1000 টাকা। কত পার্সেন্ট? 4%। 4% মানে কত হবে? 104 ভাগ 100। কত বছর হবে? 2 বছর, মানে 2 বার লিখবো। 104 ভাগ 100। ব্যাস শেষ। 0 0 আরেক 0 আরেক 0, এই 0 এই 0। 104 গুণন 104 ভাগ হবে 10। তো 104 আর 104 গুণ করলে কত হয় বলেন দেখি? 10,816। 10,816 ভাগ করবেন কি দ্বারা? 10 দ্বারা। 10 দ্বারা ভাগ করলে কত হবে? 10,081.6। তো 1081.6 টাকা 1081.6। হয়েছে? জি স্যার। 81.6 পেয়েছি। ওকে, এবার আপনাকে এখানে কোশ্চিনটা কি চেয়েছে বলেন তো? কত? সুদ চেয়েছে। সুদ চাইলে কি করতে হবে? আসল বাদ দিতে হবে। জি স্যার। তাহলে 1081 থেকে 1000 টাকা বাদ দেন, তাহলে হবে কত? 81.6 টাকা। এটাই রাইট অ্যান্সার হবে। 81 টাকা 60 পয়সা। তাহলে এই যে এখানে 80.6 আছে অ্যান্সার, কিন্তু এখানে একটু ভুল আছে। এখানে কত হবে? 81.6 টাকা হবে। জি স্যার। পারা যাবে? জি স্যার। অনেক কঠিন। না বুঝলে কঠিন স্যার, বুঝলে সহজ। তাই না? দেখেন, 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর না, এখানে হবে অর্ধ বছর, হ্যাঁ অর্ধ বছর হিসেব ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? কি চেয়েছে আপনার? চক্রবৃদ্ধি মূলধন। মূলধন চাইছে। তো মূলধন যখন চাইছে তখন নির্ণয় করবো কার মানটা? সি এর মান। এর মান কত টাকা আছে এখানে বলেন তো? 1000 10,000 টাকা। টাকা। কিন্তু কথা হচ্ছে স্যার, এখানে অর্ধ বছর বলছে। অর্ধ বছর মানে কি বোঝায়? 6 মাস। 6 মাস। আপনাকে এখানে সুদ দিবে কত টাকা বলেন তো? বাৎসরিক 20%। তাহলে 6 মাসে কি 20% দিবে? 6 মাসে দিবে কত পার্সেন্ট বলেন? 10%। 2 বছরের জন্য বিনিয়োগ করছেন, তাহলে 6 মাসে 2 বছরে কত বার আসবে বলেন তো? 2 বছরে 4 বার। 4 বার আসবে। তো 2 বছর কেটে 4 বার লিখে দিব, শেষ হয়ে গেল। পাওয়া তাহলে যাবে। এবার 10%, মানে 110 ভাগ 100 কতবার লিখবো এবার? 4 বার লিখে ফেলি। 110 ভাগ 100, 110 ভাগ 100, 110 ভাগ 100। 1 শূন্য আরেক শূন্য, এই শূন্য এই শূন্য। 1 2 3 4, 1 2 3 4। তাহলে 11 কতগুলো আছে বলেন তো? 11, মানে 11 পাওয়ার 4। এই যে 11 পাওয়ার 4 11 বার 4। হয়েছে অ্যান্সার? জি স্যার। পারা যাবে? ইনশাআল্লাহ। দেখেন, %5 হারে 5,000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা? সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য আপনাকে নির্ণয় করতে হবে। আচ্ছা বলেন তো, সরল সুদ বেশি হয় নাকি চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়? চক্রবৃদ্ধি বেশি হয়। আর সরল সুদ একটু কম হয়, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা আগে বের করে ফেলি, কি বলেন? জি স্যার। চক্রবৃদ্ধি সুদ বের করবো, তো সি সমান কি হবে তাহলে বলেন দেখি? 5,000 টাকার কত টাকা? 5%। 5% মানে কত? 105 ভাগ কত? 100। কত বছর লিখবো? 2 বছর লিখবো। লিখে ফেললাম। 1 2 3, 3টা শূন্য কাটলাম। 1 2 3, 3টা শূন্য কাটলাম। একটা শূন্য থাকে, তো 5 দিয়ে কাটলে কত হবে বলেন? 2। তাহলে 105 গুণন 105 গুণ করে ফেলেন, ভাগ করবেন 2 দ্বারা।
তাহলে 105 আর 105 গুণ করলে কত হবে? 105 আর 105 525, 525 সাড়ে এর 11,025 কত? 11,025 11,025। এটাকে 2 দ্বারা ভাগ করব আমরা, হ্যাঁ? তাহলে কত হবে? 5 গুণ 10, 5,512.5 5,512.5 জি স্যার 5,512.5 জি স্যার। আর 5,512.5 জি স্যার। 55 12.5, হ্যাঁ 5512 55 12.5। ব্যাস 11,025। এটা কি পেয়েছি বলেন তো? চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি। এটা আমরা পেলাম, দেখেন খেয়াল করেন, এটা পেয়েছি চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে এই সুদ চেয়েছে না? তাহলে সুদটা কি হবে বলেন? এখান থেকে 5,000 টাকা বাদ দিব না? তাহলে কত হবে? 512.5 টাকা। কি হবে? চক্রবৃদ্ধি সুদ নাকি? এবার সরল সুদ বের করেন। সরল সুদের সূত্র কি? আয় সমান কি হবে? PNR। পি এর মান কত PN টাকা? 5,000 টাকা। এন এর মান কয় বছর? 2 বছর। আর এর মান কত পার্সেন্ট? 5%। 5/100। তাহলে এখানে 5 গুণ 10, 5 × 10 কত হবে? 500 টাকা। মঞ্জুরুল ইসলাম ভাই, হ্যাঁ, আপনার ওখান থেকে সাউন্ড আসছে অনেক। তাহলে ওই- 12.50। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার সরল সুদ, আর এটা কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে পার্থক্যটা কত টাকা বলেন তো? 12.50। এই যে 12.50 হয়েছে। জি স্যার। তাহলে এখন বলেন তো, যে কোনো অঙ্ক যদি আসে সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের যে করার কৌশল আছে বা নির্ণয় যে করতে যদি বলে, তাহলে আমরা করতে পারবো? প্র্যাকটিস করলেই পারবো, অবশ্যই পারবো। এখন হয়তো ক্যালকুলেশন বড় হয়ে যাবে, দেখেন 105 গুণ 105 গুণ করতে হচ্ছে, কিন্তু করা তো লাগবে, কিছু তো করার নাই, আছে কিছু করার আছে ওখানে? না স্যার। ওইটুকু করতে হবে, হ্যাঁ। জি স্যার। এবার আসেন নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে? 4% হার সুদে বা মুনাফায় কোন টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা হবে? 1 টাকা। পার্থক্য যদি 1 টাকা হয়, তাহলে প্রশ্ন বলছে কি কত? আসল আসল। কত? এখানে আসল দেওয়া ছিল কিনা? ছিল। আগের প্রশ্নে আসল দেওয়া ছিল, পার্থক্য দেওয়া ছিল না। এবার পার্থক্য দেওয়া আছে, আসল নির্ণয় করতে হবে। জি স্যার। এটা একটু ঝামেলা আছে অঙ্কটা, বুঝছেন? তাহলে স্যার আপনার কাছে কোনো ঝামেলা নাই। না, অঙ্কের মধ্যে ঝামেলা আছে, বুঝছেন? কিছু কিছু অঙ্ক থাকে যে আসলে চাইলেও আপনি শর্টকাটে সেটাকে নিয়ে আসতে পারবেন না। এটা হচ্ছে একটা ওই রকম অঙ্ক, হ্যাঁ। তো 4% মুনাফায় কোন টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা? 1 টাকা হলে আসল কত? তাহলে কার কার মান দেওয়া আছে বলেন তো? এখানে আর এর মান দেওয়া আছে, এখানে কার মান দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে? 2 মুনাফার পার্থক্য দেওয়া আছে কিনা, সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেওয়া আছে না? জি স্যার। তাহলে আর এর মান 4%, এন এর মান 2 বছর, আর পার্থক্য কত টাকা? 1 টাকা। এবারে আসেন আমরা এটাকে একটু ভেঙে ভেঙে করব, আসল নিয়মে এই অঙ্কটা একটু করে ফেলি, চলুন দেখে আসি। আমার দেওয়া আছে কি কি? আর এর মান কত পার্সেন্ট? 4%। এন এর মান কত বছর? 2 বছর। আর পার্থক্য কত? 1। 1 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আগে হবে নাকি সরল সুদটা আগে হবে? বড় হবে কোনটা? সরল সুদ। সরল সরল সুদ। সুদ বড় হয়। চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি বড় সুদ। হয়। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? চক্রবৃদ্ধি সুদ আয় সমান সূত্রটা কি বলেন? চক্রবৃদ্ধি এ। মূলধন মাইনাস আসল, P minus T। তাই তো নাকি? জি জি। আর সরল সুদের সূত্রটা কি? আয় সমান কি হবে? PN তাহলে এখন এর সত্য মতে এই পিএনআর। দুইটা সুদের পার্থক্য কত টাকা হবে? 1 টাকা। তার মানে আমি এরকম বলতে পারি যে শর্ত মতে, এরকম আমি যদি লিখি
যে শর্ত মতে সি মাইনাস পি এন আর সমান হচ্ছে যে এক। এক। এটা লিখতে পারি আমরা? জি স্যার। ভাই কারে ডাকেন ভাই, এনে কি কেউ আছে? হ্যাঁ, এই মুক্তা আপু কিছু আছে এখানে, কারে ডাকেন? ঘুম অবস্থা খারাপ। এখন দেখেন একটু দেন। এই সি এর সূত্রটা কি ছিল মনে আছে? সি এর সূত্রটা পি ইন্টু 1 প্লাস আর মাইনাস পি এন আর সমান হচ্ছে যে 1। আমরা নির্ণয় করব কার মান বলেন তো? আসল চেয়েছে, আসল কোনটা? পি। এখন দেখেন তো এই সবগুলো থেকে আমার পি কমন নেওয়া যায় কিনা? তাহলে পি জি যদি স্যার। কমন নিই তাহলে থাকবে কি এখানে? 1 1 প্লাস প্লাস আর টু দি পাওয়ার n পাওয়ার n মাইনাস আর n আর। এখন দেখেন তো এখানে আর এর মান, n এর মান, n এর মান আর এর মান দেওয়া আছে কিনা? জি স্যার। মানগুলো এখন বসিয়ে দিব, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে ওপারে গিয়ে ভাগ করতে হবে, এই তো, আর তো কিছু না। জি স্যার। 1 প্লাস আর এর মান 4%, 4% মানে কত? 4/100, এর পাওয়ার হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস n এর মান কত? n এর মান 2, আর এর মান 4 কত? 100, এটা ইকুয়াল হবে 1। এবার দেখেন এই 4 দিয়ে 100 কাটলে কত হয় বলেন তো? 25 হয়। লসাগু করলে 25 যোগ 1 কত হবে? 26, 26 ভাগ কত? 25, এর পাওয়ার হবে 2 মাইনাস 1 মাইনাস এখানে দেখেন 4 দিয়ে কাটলে কত হবে? 25 হবে, তাহলে থাকবে কত? 2 ভাগ 25, 25। এটা ইকুয়াল হবে কত? 1। এই ক্যালকুলেশন গুলো আপনারা নিজেই বাসায় করতে পারবেন, কিন্তু বড় হবে তাই, কিন্তু বাসায় করতে পারবেন। পি ইন্টু 26 ভাগ 25 স্কোয়ার, স্কোয়ার কিন্তু আছে এখানে, তো 26 কি স্কোয়ার করলে কত হয় আর 25 কি স্কোয়ার করলে কত হয়? 25 কি স্কোয়ার করলে হয় 625, আর 26 কি স্কোয়ার করলে কত হয়? 673 হয়। হ্যাঁ, মাইনাস এখানে আমি যদি লসাগু করি তাহলে কত হইতো এখানে বলেন দেখি? এখানে হয়তো প্লাস, ব্র্যাকেট দিলে প্লাস হইতো না এখানে? 25 আর দিয়ে কত হইতো? 27, 27 ভাগ কত হইতো? 25 হইতো। ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা ইকুয়াল হইতো 1। তাহলে এবার আসেন, এবার লসাগু কত হবে? লসাগু হবে 625, তাহলে এখানে কত? 676, আর এখানে 25 দিয়ে 625 কে ভাগ করলে হবে 25, 25 আর 27 গুণ করেন, 25 আর 27 গুণ করলে হয় 675, ইকুয়াল হবে 1। তাহলে পি ইন্টু 676 থেকে 675 বাদ দিলে থাকবে কত? 1। 1 ভাগ 625 ইকুয়াল কত হবে? 1। এখন এই পারে একটা জিনিস খেয়াল করেন, এখানে পি সমান কি হবে? 625 এখানে ভাগ ছিল, ওপারে গেলে হবে কত? গুণ, আর 1 ওপারে ভাগ গেলে 1ই হবে, মানে পি এর মান কত পেয়েছি আমরা? 625। এটাই রাইট অ্যান্সার, এই 625 টাকা। এই অঙ্কটা বড় হবে, হ্যাঁ আমি আগেই বলেছি, এটা ঝামেলা আছে। এই অঙ্কটাই আপনাকে, এটা হচ্ছে বেসিক একদম মূল নিয়মে করছি, কিন্তু কোনো ফাঁকিবাদী নিয়ম না, একদম সলিড নিয়মে অঙ্কটা করে ফেলছি। হ্যাঁ, এটা লিখিত পরীক্ষায়, অন্যান্য চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষাটা আসে, তবে হ্যাঁ যেহেতু আপনাদের হচ্ছে যে পরীক্ষাতে এই অঙ্কগুলো সংখ্যা চেঞ্জ করে আসে না, এইটাই আসে। হ্যাঁ, এই অঙ্কগুলো এমসিকিউ পরীক্ষা দেয়, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এই যে 625 অ্যান্সার এটাই মুখস্থ মেরে দিয়ে চলে আসে, এবং সংখ্যা পরিবর্তন করে কখনো এই অঙ্ক আসে না, কারণ এগুলো আসলে অনেক সময় লাগবে। কারণ এই অঙ্কটা যদি আপনি খুব ভালোভাবেও নির্ণয় করতে পারেন, তবু আপনার দেখা যাচ্ছে 2 মিনিট টাইম লেগে যাবে, 2 মিনিটেরও বেশি লিখতে পারে তো। তাই না? তো কিছু কিছু চোরাই প্রশ্ন সিস্টেমে আছে না দেখবেন, এটা। কিছু কিছু প্রশ্ন আসে দেখবেন আপনার একদম অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন। 25টা ম্যাথ আসে নিবন্ধন পরীক্ষায়, এই 25টা ম্যাথের মধ্যে দেখবেন আপনি প্রায় 15টা ম্যাথ ইজিলি পারবেন, হ্যাঁ একদম ইজিলি পারবেন। হ্যাঁ, 5টা ম্যাথে টাইম দিতে হবে প্রায় আপনার 50 থেকে 60 সেকেন্ডের মতো, মানে 1 মিনিটের মতো, আর বাকি 5টা ম্যাথ আসসালামু আলাইকুম। আরো বাকি যে 5টা ম্যাথ থাকে, এই 5টা ম্যাথ দেখা যাচ্ছে আপনার প্রায় 1 মিনিটের বেশি সময় দিতে হবে। 2 থেকে 3টা ম্যাথ থাকে, যে 2 থেকে 3টা ম্যাথে আপনার 2 মিনিট 3 মিনিট করে টাইম দিতে হয়। তো আসলে গড় পড়তায় আসলে সবগুলো ম্যাথ যে আপনি 1 মিনিটের থেকে কম সময়ে করবেন বা 30 সেকেন্ডে করবেন তা কিন্তু পারবেন না।
তো ম্যাথ গুলো কিছু ম্যাথ বড় হয়, কিছু ম্যাথ ছোট হয়, এই বড় আর ছোট মিলিয়েই কিন্তু আপনাদের হচ্ছে এই ম্যাথ। বুঝতে পেরেছেন? স্যার একটু অ্যাড করি যে টাইম তো ম্যাটার না, টাইমটা আমরা করে ফেলতে পারবো, কিন্তু রাফ করার তো কোনো বুদ্ধি না। রাফ কোশ্চেনে করতে হবে ভাই। হুম? বুঝতে পেরেছেন? কোশ্চেনে কি রাফ করতে দিবে স্যার? অবশ্যই, কেন দিবে না? আচ্ছা, এখন থ্যাংক ইউ পরীক্ষার স্যার। হলে গিয়ে অনেক অনেক সেন্টার আছে, যে সকল সেন্টার গুলোতে আপনাকে কোশ্চেনে লিখতে নিষেধ করবে। এখন অনেক শিক্ষার্থী আছেন যারা ওই স্যারের সঙ্গে, স্যার প্রশ্ন কি রাফ করতে পারবো স্যার, জিজ্ঞাসা করে। হ্যাঁ, তো এত ভালো হওয়ার দরকার নাই, বুঝছেন? কিছু কিছু ক্ষেত্রে খারাপ হতে হয়, তো একটা স্যারের জিজ্ঞাসা করার দরকার নেই যে আমি প্রশ্ন রাফ করতে পারবো না। আপনি অ্যাডমিট কার্ডে যা যা লেখা থাকবে সেইগুলো ফলো আপ করে যাবেন। অ্যাডমিট কার্ডে কোথাও লেখা নাই যে আপনি প্রশ্ন রাফ করতে পারবেন না। হুম? আপনি মেশিন নয়, আপনি ক্যালকুলেটর নয় যে আপনি মুখে মুখে সব হিসাব করবে, খালি রেজাল্ট বসিয়ে দিবেন। কিছু কিছু স্যার থাকে, কিছু কিছু ম্যাডাম থাকে যারা নিজেদেরকে পরীক্ষার হলে মনে করে বিশাল কিছু। জি স্যার। তো আমি আসলে আমার হচ্ছে লাস্ট বিসিএস পরীক্ষাটা খুবই খারাপ হয়েছে। এটা হয়তো এই বিশেষ পরীক্ষায় আমি খুব বাজে ব্যবহার করছিলাম আমার গার্ডের সাথে। আমার খুব রাগ উঠছিল, যার কারণে বাজে ব্যবহারটা করছি। হ্যাঁ, তো যার কারণে আসলে পরীক্ষাটাও খারাপ হয়েছে আর কি, ওই জন্য। তো এইগুলো বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। আমি মানে প্রোটেস্ট করার চেষ্টা করি। আপনার কি অ্যাডমিট কার্ডে কোথাও লেখা আছে যে প্রশ্নপত্রে রাফ করতে পারবেন না? আপনার সমস্যা কোথায়? আপনি গার্ড দিচ্ছেন, দেখেন আমি প্রশ্নপত্র কি বাড়ি থেকে নিয়ে গেছি পরীক্ষার হলে? অনেকে পণ্ডিতি করে আবার অ্যাডমিট কার্ডে লেখে, এটা করবেন না। লিখলে অ্যাডমিট কার্ডে আপনি বাড়ি থেকে লিখে নিয়ে যেতে পারবেন, তাই না? ওই জি চান্স স্যার। থাকে। এই জন্য অ্যাডমিট কার্ডে লিখবেন না, প্রশ্নই লেখেন, প্রশ্ন লিখে একদম সিরে তেজপাতা বানায় দেন, কোনো সমস্যা নাই, বুঝছেন? কিন্তু অ্যাডমিট কার্ডে লিখবেন না। ভুল করেও ওএমআর এ যদি আপনার বৃত্তের বাইরে একটা ফোঁটাও পড়ে যায়, ওএমআরটা কিন্তু বাতিল হয়ে যাবে। আমরা অনেক সময় বলে থাকি যে কিছু হবে না, স্যার অনেক সময় কি করে থাকে, এটা আপনারা হয়তো ফেস করেছেন। ওএমআর শিট দেওয়ার পরে আপনি ভুলবশত পূরণ করেছেন, ওএমআরটা ভুল হয়ে গেছে, তখন স্যার কিন্তু কখনোই চেঞ্জ করে দিবে না। হ্যাঁ, কখনোই পরিবর্তন করে দিবে না, বলবে যে ঠিক আছে, ওটা কিছু হবে না, আপনারা এটা পূরণ করেন। কিন্তু ব্যাপারটা আপনি ওটা পরিবর্তন করে আপনাকে দিবে না, দিবেই না, আপনি ফেল করবেন। ওএমআর এ যদি সামান্য ভাঁজও পড়ে, দাগ দূরে থাক, ওএমআর এ যদি সামান্য ভাঁজও পড়ে আপনি ফেল করবেন। দেখবেন অনেকে বলে থাকে, স্যার আমি নিবন্ধন পরীক্ষায় 50-এর উপর পাবো, 40-এর উপর পাবো, কিন্তু আমি ফেল করেছি। দেখবেন ওএমআর এ কোনো একটা ঝামেলা ছিল, তাই সে ফেল করেছে। ওএমআর এ সামান্য একটু যদি ঝামেলাও থাকে আপনি ফেল করবেন, মানে পাস তো দূরে থাক। অনেকে বলে, স্যার একটা অপশনে আমি ক গ ঘ, তো আমি ভুলবশত ঘ দাগিয়েছি, পরে সঠিক উত্তর গ দাগিয়েছি, আমি কি ওটার মার্ক পাবো? আরে ভাই, মার্ক পাওয়া দূরে থাক, আপনার ওএমআর বাতিল হবে। জি স্যার। বুঝছেন কি ব্যাপারটা? অনেকে প্রশ্ন করে যে স্যার তাহলে কি আমি এই প্রশ্নে মার্কস পাবো? আরে মার্কস নিয়ে দূরে আছেন, আপনার প্রশ্নপত্র বাতিল হয়ে যাবে। এনটিআরসি এর খায়া দেয় কাজ পড়ে নাই যে আপনাকে ওখানে মার্কস দিবে, বহুত শিক্ষার্থী তার, হ্যাঁ, আপনাকে নিবে না ওখানে। এটা খেয়াল রাখতে হবে ওই মার্কশিট পূরণের ক্ষেত্রে। আমরা এটা পরীক্ষার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, ওইটার উপরে আপনাদের আলাদাভাবে আমরা হচ্ছে যে গাইডলাইন ক্লাস আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, ওটা নিয়ে আপনাদের টেনশন নাই এখনই, তবে এই ব্যাপারগুলো কথা বলে রাখলাম, ঠিক আছে? স্যার করছি না। আর অনেকে আগে যে যে অঙ্কগুলো বেশি ছোট দাগ ক্যালকুলেশন, দিয়ে অনেক দেয়। বড় ক্যালকুলেশন, ওই অঙ্কগুলো অ্যাভয়েড করলে তো হয় পরীক্ষার হলে। কিছু জি নাম্বার ম্যাডাম, ছাড়লাম। বলেন। তো যে অঙ্কগুলো অনেক বেশি বড় ক্যালকুলেশন, সেগুলো না হয় ছেড়েই দিলাম না করে। তো সমস্যা কোথায়? আপনার তো এখানে 100-র মধ্যে 100 তাহলে পাওয়ার দরকার নাই, তাই না? যেগুলো বেশি সেটাই সময় খাবে বলছি। সেগুলো স্কিপ করে যাবেন। দেখবেন এই অনেক অঙ্কটা করতে MCQ গেলে আমার অঙ্ক অনেক তো সময় আছে। লাগবে, আমি হয়তো বা নাও পারতে পারি, ভুল হতে পারে, দরকার নাই, টাচই করবেন না। আপনাকে 25টার মধ্যে 25টার ম্যাথ পারা লাগবে এমন কোনো কথা আছে? 15-এর উপরে গেলেই তো হচ্ছে 15, 16, 17, 18। 15-16 দিয়ে কথা নাই, আপনি যেগুলো পারবেন করে ফেলবেন, পারবেন না বাদ দিবেন, সিম্পল কথা। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে স্নিগ্ধ লিখেছেন, স্যার অনেকে আগে আগে যে পেন্সিল দিয়ে ছোট দাগ নেয়, তখনও কি এমন হবে? পেন্সিল দিয়ে ছোট দাগ দেওয়ার পরে আপনি কলম দিয়ে বৃত্ত ভরাট করবেন, পরীক্ষা হলে একই রকম দিয়েছে আপনাকে। হ্যাঁ, আগে পেন্সিল দিয়ে দাগা নিবেন, পরে আবার কলম দিয়ে ভরাট করবেন, এগুলো পণ্ডিতি করবেন না, বুঝছেন? ওকে, সময় থাকবে।
আচ্ছা, সানজিদা খাতুন লিখেছেন স্যার, এই যে অনেক অনেক এত এত বড় রচনা লিখছেন কেন ম্যাডাম? এত বড় পড়া যায়? তো অ্যাপসে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না, হ্যাঁ, এটা আসলে এই সুযোগ নেই, বুঝতে পেরেছেন? অ্যাপসে কোনো পিডিএফ ডাউনলোড করার সুযোগ নেই, এটা পারবেন না, এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা চাইলে বলতে পারেন, তবে বলেও লাভ হবে না, এটা সুযোগটা দেওয়া হয় না। জি স্যার বলেন। স্যার 19 সালে নিবন্ধন পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর নিয়েছিলাম, কিন্তু এখনো কি সাধারণ ক্যালকুলেটর নেওয়া যাবে? ছোট কমার্শিয়াল যে ক্যালকুলেটর গুলো আছে ওগুলা কি নেওয়া যাবে কিনা? প্রিলিমিনারি পরীক্ষায় কোনো কিছু নিতে পারবেন না। স্যার তা 19 সালে তো বরিশালে পরীক্ষা দিয়েছিলাম, তখন তো নিয়েছিলাম, তখন তো কোনো স্যারে বা ম্যাডামে ইয়া করে না, কোনো খোঁজ করে ভাই না। ওটা 19 সালের ঘটনা ছিল, এটা 24 পার হয়ে 25 পদার্পণ করছে, এখন ওই সিস্টেম নাই। বুঝছেন? জি স্যার। স্যার গতবার 18 তো আমাদের হলে অনেকে নিয়ে গেছিল, কিছু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন লিখিত পরীক্ষায়, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। আমাদের হলে অনেকে নিয়ে গেছিল স্যার। স্যার ওরা তো চেক করে, কিভাবে নিবে? কিছুই তো নিতে দেয় না। অনেককে দেখছি স্যার ওখানে। শোনেন, এটা অনেক স্কুল বা কলেজের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, জি অনেক স্কুল বা কলেজের উপর ডিপেন্ড করে। বর্তমান চাকরি পরীক্ষায় অনেক দুর্নীতি হয়, তো একটা স্কুল কর্তৃপক্ষ চাইলে একটা স্টুডেন্টকে সুবিধা দিতেই পারে, ঠিক আছে, ওটা ব্যাপারটা আলাদা, কিন্তু এটা কোনো রুলসের মধ্যে পড়ে না। এমনও পরীক্ষায় আমি অ্যাটেন্ড করেছি যেখানে দেখা যাচ্ছে যে মানে রুম কন্ট্যাক্ট করা থাকে, যে ওই রুমে যারা পরীক্ষা দিবে সবাই উত্তীর্ণ হবে, বুঝছেন? এটা অনেকে হয়ে থাকে বিভিন্ন জেলা শহরে, যে সকল পরীক্ষাগুলো হয়ে থাকে এই সকল জেলা শহরে এরকম হয়ে থাকে। তো ওগুলা হোক, ওরকমটা আমরা না চাই না, হ্যাঁ। তবে এখন যেহেতু একটা রাজনৈতিক প্রেক্ষাপটে একটা পরিবর্তন এসেছে, এবং এই পরিবর্তনটা যেন ভালোর পথেই হয় সেরকমটাই আমরা আশা রাখি আর কি, হ্যাঁ। স্যার আজকে আপনার মনটা অনেক ভালো লাগতেছে। ভালো লাগার কোনো কারণ নাই, এখন আপনাদের সাথে বিদায়, হ্যাঁ, অনেক রাত হয়েছে। তার যে কোনো সময় রেগে যেতে পারে, কোনো সুযোগ নেই। না, রেগে যাওয়ার ব্যাপার না, দেখেন অনেকে অনেক সময় এমন এমন কোশ্চিন গুলো করেন পড়ানোর মাঝে, আসলে মাথা ঠিক রাখাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, হ্যাঁ। আপনারাও জি দেখেন যে স্যার। আসলে কে কিভাবে কেমন কোশ্চিন করে, তা আপনারাও কোশ্চিন করার ক্ষেত্রে একটু মানে ভেবে চিন্তে কোশ্চিন গুলো করা উচিত, হ্যাঁ। ক্লাসের বাহিরের টপিকস গুলো, এই যে এখন আমাকে অন্য কোনো কোশ্চিন করেন, কিন্তু ম্যাথ করাচ্ছি, ম্যাথ করাতে করাতে স্যার এই সার্ভিসে এটা হচ্ছে না স্যার, কেমনটা লাগে? আর ভাই আমি কি আপনাদের সার্ভিস দেই নাকি? আমি আপনাদের জাস্ট ক্লাসটা নেই, ক্লাস নিয়ে কোনো কমপ্লেন থাকলে আমাকে বলেন। তো বিভিন্ন অন্যান্য সমস্যাগুলো কথা সে বলে ফেলছে। তবে স্যারের মুখের সাথে রাখা যায় না। হ্যাঁ, আসলে হচ্ছে সার্ভিস থেকে অনেক সময় কথা বলতে চায় না, এজন্য হচ্ছে আমরা আর কি বলি যে স্যারকে বললে হয়তো সমাধান হবে। স্যারকে বলে তো সমাধান হবে না, বলেন আপনি ক্লাসের শেষের দিকে গিয়ে বলেন, ধৈর্য ধরতে হবে। কারণ ক্লাসের মধ্যে ম্যাথ করাইতেছি, ম্যাথ বুঝছেন স্যার, ম্যাথ বুঝি না বুঝি স্যার, ওই সমস্যা আরেকটা আছে, ওইটা সমস্যার সমাধান করে দেন। স্যার একটা বিষয় জিজ্ঞাসা করার ছিল। আচ্ছা, ফারজানা লিখেছেন স্যার আইসিটি সাবজেক্টের রিটেন ক্লাস কি শুরু হয়েছে? আইসিটি সাবজেক্টের রিটেন ক্লাস, হ্যাঁ, রিটেন ক্লাস আইসিটি তে শুরু হয়েছে, হ্যাঁ, সম্ভবত শুরু হয়েছে। জি স্যার বলেন। স্যার স্কুল পর্যায়ে আইসিটির ক্লাস তো শুরু হয় নাই স্যার। শুরু হয় নাই? তাহলে আমার একটা জানা নাই সঠিকটা। আমি অনেকবার রিকোয়েস্ট করছি স্যার, আমাদের তো প্রবলেম হচ্ছে স্যার, যদি কাইন্ডলি শুরু করতেন স্যার আপনারা। আচ্ছা, আপনারা হচ্ছে সার্ভিস নাম্বার একটু যোগাযোগ করবেন, হ্যাঁ। স্যার প্রায় সপ্তাহে 2-3 বার এসএমএস করতেই থাকি স্যার। আপনারা এই যারা হচ্ছে যে ক্লাসগুলো শুরু পাচ্ছে না, তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন একটু, হ্যাঁ, তাদের সঙ্গে কথাবার্তা বলে কবে থেকে ক্লাস হবে না হবে জেনে নেবেন। ওকে। সার্ভিসে ফোন হয় না স্যার। স্যার বলছে স্যার শিক্ষক সংকটের কারণে মানে শুরু করবে না। স্যার একটা বিষয় জিজ্ঞাসা করার ছিল। জি বলেন স্যার। স্যার আমি গত 5 থেকে 6 দিন আগে স্যার সিটের জন্য টাকা পেমেন্ট করছিলাম, কিন্তু স্যার আমি তো এখনো সিট পাইনি। কোন সিট? ওই লেকচার সিটটা স্যার আমাদের নিবন্ধনের। জি 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 5 থেকে 6 দিন আগে পেমেন্ট করেছেন? জি 13 তারিখ স্যার পেমেন্ট করছিলাম। 13 তারিখ? এত তো লেট হওয়ার কথা না। আপনার ফোন নাম্বারটা পাঠিয়ে দেন তো কমেন্টে। জি স্যার আমি পাঠাচ্ছি এখন। আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বার পাঠান, তাহলে হবে। ফুল ফোন নাম্বার পাঠালেও হবে, হ্যাঁ, যে ফোন নাম্বার থেকে অর্ডার করেছেন, হ্যাঁ।
স্যার আসলে এত রাতে আবার ক্লাস দিয়েছে কেন স্যার? আপনার ঘুম পাইছে? না স্যার মানে একটু ইভিনিং ব্যাচে ভর্তি হলাম, আবার এত রাতে ক্লাস একটু প্রবলেম হচ্ছে। শোনেন, আমি আজকে ক্লাস নিচ্ছি সকাল 11টা থেকে, হ্যাঁ, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস নিয়েছি। এরপরে নামাজ এবং লাঞ্চের ব্রেক দেওয়ার পর 3টা থেকে শুরু করেছি। 3টা থেকে 4টা 1 ঘন্টা ফেসবুক লাইভ নিয়েছি। এরপরে 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে আপনাদের ক্লাস 12টা পর্যন্ত। এখন আমার ফ্রি টাইমটা, আপনার সন্ধ্যায় ক্লাস চাইলে তো হবে না, আমার ফাঁকা টাইম থাকতে হবে তো নাকি? জি স্যার। আর আপনার স্যার রাত লম্বা আছে, সমস্যা নাই স্যার। আমি যদি ফাঁকায় না থাকি তাহলে আমি ক্লাসটা নিব কখন বলেন? এই জন্যই এই রাতে ক্লাসটা পড়ে গেছে আপনাদের, বুঝতে পেরেছেন? জি স্যার রাতে ক্লাস হলে সমস্যা হয় না, যদি সকাল 10টা ক্লাস যাই দিলাম সমস্যা হয়। তো এই জন্য 2-1 দিন এরকম হবে, হয়তোবা 2-1 দিন মাঝে মাঝে সকালেও পড়বে, মাঝে মাঝে রাতেও পড়বে, একটু কম বেশি করে মিউচুয়াল করে এটা করতে হবে। রাতে পড়ে মানে এই না যে প্রতিদিন রাত 10টায় ক্লাস হয়, তা তো না। আবার জি সকালে স্যার। দেয় মানে প্রতিদিন যে সকালে ক্লাস হয় তাও কিন্তু না। এটা আপনাদের আপনার ক্লাসগুলো মিক্স 3টায় করা হয় হয়েছে। জি, কি হয়েছে? দিনের বেলায় না 3টায় হয়, আজ প্রথম ফার্স্ট রাতে হলো। তাই না? আগেও হয়েছে অন্য আচ্ছা ঠিক ক্লাস। আছে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আপনাদের শীতের মধ্যে আর কষ্ট আপনাদেরকে না দেই, হ্যাঁ, আপনাদের অনেক কষ্ট হয়েছে, বুঝতে পারছি। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে বিদায় নিই, হ্যাঁ, আপনাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, হ্যাঁ। ইনশাআল্লাহ।